আসসালামু আলাইকুম। ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়নের মূল বই ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন এই অধ্যায়টায় যে সেগমেন্টগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, মোস্ট জায়গাতেই কিন্তু কিছু কিছু ইকুয়েশন আছে এবং এই অধ্যায় সম্পর্কে যদি তুমি ক্লিয়ার কাট আইডিয়া নিতে চাও তাহলে কিছু কিছু বেসিক আসলে ঠিক রাখা দরকার, যে কখন আমি কোনটাকে অ্যানোড ধরবো, কোনটাকে ক্যাথোড ধরবো, কখন জারণ ঘটবে, কখন বিজারণ ঘটবে। আবার আমাদের পাত্র পাত্রীর কিছু ম্যাথ ছিল যে পাত্রে রাখা যাবে কি না, কোনটাকে অ্যানোড ক্যাথোড ধরলে প্লাস কি মাইনাস কি, আদৌ রাখা নিরাপদ কি না, কিছু ডিসিশন নেওয়া যায় খুব সহজে। আবার একটা সমীকরণ দিলে কিভাবে অ্যানোড ক্যাথোড আইডেন্টিফাই করব। গলিত NaCl এর যদি তড়িৎ বিশ্লেষণ হয় তাহলে অ্যানোডে কী হবে, ক্যাথোডে কী হবে। আবার গলিত না বলে যদি ব্রাইন বলে, মানে আমরা পড়েছি না সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে ব্রাইন বলে, তো এই ব্রাইনের ক্ষেত্রে কী তৈরি হবে এটাও কোশ্চেনে আসে। তাহলে শুধু NaCl বা গলিত NaCl বললে কী হবে, ব্রাইন হলে কী হবে, আবার সোডিয়াম অ্যামালগাম কখন তৈরি হচ্ছে। তা বিভিন্ন পাজেল করার মতো জায়গা কিন্তু এই অধ্যায়ে আছে। তবে সব থেকে ইন্টার লাইফে কনসেপ্ট যদি ক্লিয়ার রেখে তুমি আইডিয়া নিতে চাও কোনো অধ্যায় সম্পর্কে, আমি বলি ইলেকট্রোকেমিস্ট্রি। তারপরেও এই অধ্যায়ে যে মুখস্থ কোনো সেগমেন্ট নেই তা নয়, মুখস্থ সেগমেন্টও আছে। তা আমরা আজকে ক্লাসটাকে যেভাবে সাজিয়েছি যে তোমার অ্যানোড ক্যাথোড কখন কোনটা কি তৈরি হবে এটাকে আমরা এক জায়গায় আনার চেষ্টা করেছি। ঠিক একইভাবে লাস্টে আমাদের কিছু ব্যাটারি আছে, হ্যাঁ, ওই ব্যাটারিগুলোর ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারি, এদের মানগুলো আসলে কত, কখন আমি 3.7 দেখাবো, কখন 1.30, আবার কখন 1.6 দেখাবো, কখন অ্যানোড কোনটা কখন ক্যাথোড কোনটা, সবগুলো আমরা একটা সেগমেন্ট আনার চেষ্টা করেছি। এবং অ্যানোডে কী উৎপন্ন হয়, ক্যাথোডে কী উৎপন্ন হয়, এটাকে আমরা একটা পেজে আনার চেষ্টা করেছি। তা টোটাল অধ্যায়টা আমরা আশা করি সম্পূর্ণ করার পরে তোমার ইলেকট্রোকেমিস্ট্রি সম্পর্কে বেসিক আইডিয়া ডেভেলপ করে যাবে। তারপরে তোমার কাজ হবে মূল বই যখন হাইলাইট করা হয়ে যাবে প্রিভিয়াস অধ্যায়গুলোর মতো, যখন তোমার এই মূল বইতে দাগানো হয়ে গেল তখন তোমার কাজ হবে সুন্দর করে আমাদের অনুশীলনী সলভিং যে ক্লাসটা আছে এটা দেখা এবং প্রিভিয়াস সালের কোর্সেন অ্যানালাইসিস করে যে ক্লাসটা আছে এটা দেখা। তাহলে মোটামুটি 3টা সেগমেন্ট যখন তুমি পার করে গেলে তখন গিয়ে তুমি এক্সাম বা কুইজ সেকশনে গিয়ে ওয়েবসাইটে প্রত্যেকে এক্সামটা দিয়ে নিজের যে অবস্থান এটা আইডেন্টিফাই করতে পারবে। তাহলে ফার্স্ট সবাই সুন্দর করে বই বের করো, 3টে হাইলাইটার পাশে রাখো, যে জায়গাগুলো আমি দাগিয়ে দেবো এই জায়গাগুলোর বাইরে মোটামুটি আশা করা যায় যে পড়তে হবে না। তারপর তুমি যখন গাইড বই সলভ করবে, কোশ্চেন সলভ করতে যাবে, তখন যে অ্যাডিশনালগুলো পাবে আশা করা যায় 80 to 85% সাধারণত ক্লাসের ভিতরে থাকে, বাট এর বাইরে যে থাকে না এটা কিন্তু না। ওটা তুমি যখন কোশ্চেন সলভ করতে যাবে তখন এক্সট্রা যেটা পাবে ওটা বই আইডেন্টিফাই করে নিলে, তাহলে টোটাল বইটা কিন্তু তোমার একটা বেস দাঁড়িয়ে গেল। তাহলে একদম ফার্স্টে চলে যাও, সবাই অধ্যায় শুরুতে চলে যাও। তড়িৎ রসায়ন যেখান থেকে তোমার শুরু হয়েছে, এখানে ভাইয়া একদম প্রথমে বলে আমরা এই জায়গাটা স্কিপ করে যাই, স্কিপ করার কোনো ওয়ে নাই। এখান থেকে আমার কোশ্চেন আসে, ফার্স্ট পেজ থেকেই কোশ্চেন আসে। দেখো টর্চ লাইটে শুষ্ক ব্যাটারি ব্যবহার করা হয়, যে টর্চ লাইট আছে না ওখানে আসলে কোন ব্যাটারিটা ব্যবহার করা হয় কোশ্চেন আসবে। তাহলে টর্চ লাইটে শুষ্ক ব্যাটারি বা ড্রাই সেল ইউজ করা হয়। তাহলে গোল করো টর্চ লাইট, গোল করো শুষ্ক ব্যাটারি। এরপরে ক্যালকুলেটরে কোনটা ব্যবহার করা হয়, নিকেল এবং ক্যাডমিয়ামের সমন্বয়ে নিক্যাড ব্যাটারি। কি বললাম, নিক্যাড ব্যাটারি। তাহলে ক্যালকুলেটরে ব্যবহৃত হয় নিক্যাড ব্যাটারি। ট্রিপল স্টার হার্টের পেসমেকার এবং ঘড়ি। কি বললাম, হার্টের পেসমেকার। দেখো লিথিয়াম ব্যাটারি, তবে ল্যাপটপ সেলফোন ডিজিটাল ক্যামেরায় লিথিয়াম আয়ন ব্যাটারি। পরীক্ষা হলে কিন্তু পাজল হয়ে যাবে দাগাতে গিয়ে যে লিথিয়াম ব্যাটারি দাগাবা নাকি লিথিয়াম আয়ন ব্যাটারি দাগাবা। চিন্তা করো হার্টের পেসমেকার, এটা তো অলরেডি হার্টে প্লেস করা হয়েছে, তো এটা কি প্রত্যেক দিন দুপুরবেলায় খুলে চার্জে দেয় যে হার্টের পেসমেকার? এই তো ওই সে অনন্ত জলির মধ্যে এরকম খুলে চার্জে দিলাম আবার লাগিয়ে দিলাম, এরকম তো না। তাহলে বুঝতে হবে যে এটা আয়ন ব্যাটারি না, কারণ আমরা লিথিয়াম আয়ন ব্যাটারির মেকানিজম যখন পড়বো তখন দেখবো যে এটা রিচার্জেবল, মানে চার্জ দেওয়া যায়। তাহলে লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ দেওয়া যায়, যেমন তুমি ডিজিটাল ক্যামেরা ল্যাপটপ একটু পরপরে চার্জ দিচ্ছ যখন চার্জ শেষ হয়ে যাচ্ছে। বাট হার্টের পেসমেকার যেটা আছে বা ঘড়িতে যেটা আছে এটা হলো লিথিয়াম ব্যাটারি। ট্রিপল স্টার হার্টের পেসমেকারে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়, ল্যাপটপে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়। ওকে ফাইন। পরিবেশ বান্ধব সেল কোনটা, হাইড্রোজেন ফুয়েল সেল। আমরা ডিটেলস পড়বো। তাহলে পরিবেশ বান্ধব হাইড্রোজেন ফুয়েল সেল। তাই একবার একটু রিক্যাপ করো। টর্চ লাইট শুষ্ক ব্যাটারি বা ড্রাই সেল, ক্যালকুলেটর নিকেড ব্যাটারি, হার্টের পেসমেকার লিথিয়াম ব্যাটারি। বাট যদি বলে তোমার সেলফোন
বা তোমাকে যদি বলা হয় ল্যাপটপ বা ডিজিটাল ক্যামেরা, তাহলে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি। তাহলে মোটামুটি এই জায়গা থেকে পড়ার মতো এতটুকু, আর বাকিটুকু পড়তে হবে না। এবার আসো আমাদের অধ্যায়ের লাস্টে বেশ বড় সড়ো কয়েকটা পেজ আছে, বেশ কয়েকটা পেজ জুড়ে তোমার কতগুলো ব্যাটারি দেওয়া আছে, ওই ব্যাটারিগুলোতে কারা অ্যানোড, কারা ক্যাথোড, কাদের তড়িৎ বিশ্লেষ্য কত, কাদের ইএমএফ কত, এটা পড়তে হয় মোটামুটি প্রায় 5 থেকে 10 পেজের মতো। তা আমরা চেষ্টা করেছি ওই 10 পেজের ইনফরমেশনটাকে 1 পেজে আনা। তাহলে সবাই একটু খেয়াল করো। প্রথমে আমরা একটু কঠিন পড়াটা আগে পড়ে নেই, কারণ এটা পরবর্তীতে আবার রিভাইজ হবে। যেহেতু আবার রিভাইজ হবে, তাহলে আগে একবার মাথায় ঢুকাই নিলাম, লাস্টে একবার রিভাইজ হলে বুঝতে পারবা। না হলে এই কঠিন টপিক কিন্তু এটা কিন্তু লাস্টের টপিক, এটা ফার্স্টে না, ফার্স্টের দিকে হলো সহজ সহজ টপিক আছে। তারপরে এখন জাস্ট কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু একবার জাস্ট শুনবে যে লাস্টের ব্যাটারিগুলো থেকে কী করছেন আসে। ফার্স্টে দেখো ড্যানিয়েল বা গ্যালভানিক সেল, পেয়েছো? এটা কিন্তু তোমাদের বইয়ে নেই, সুন্দর করে লিখে নিতে হবে এটা। দেখো ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষ, বাম সাইডে কতগুলো কোষ বা ব্যাটারির নাম দেওয়া আছে। ড্যানিয়েল সেলের ক্ষেত্রে অ্যানোড কি ক্যাথোড কি, দেখো অ্যানোডে জিঙ্ক, তোমরা ছোটোবেলা থেকে পড়েছো না, ওটাই ক্যাথোডে কপার। কি বললাম? অ্যানোডে জিঙ্ক, ক্যাথোডে কপার। এখন দেখ এটা কি মুখস্থ করবো না, এটা আমরা একটু পরে সক্রিয়তা সিরিজ পড়বো, হ্যাঁ, এবং আবার পড়বো বি কম বাম, বিজারণ বিভব কম হলে বাম তড়িৎদ্বার। আবার অধিক সক্রিয় ধাতু অ্যানোড, সরেয়তে অ্যানোড, সরেয়তে অধিক সক্রিয়। একটু পরে আমরা অ্যানোড ক্যাথোড আইডেন্টিফাই করার সময় এটা বলে দিব যে কিভাবে অ্যানোড ক্যাথোড আইডেন্টিফাই করতে হয়। বাট এখন জাস্ট মাথায় রাখো যে তোমার যদি বলা হয় গ্যালভানিক কোষের অ্যানোড হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়, তাহলে দাগাতে হবে বা অ্যানোড হিসেবে জিঙ্ক, ক্যাথোড হিসেবে কপার। তড়িৎ বিশ্লেষ্য কি? জিঙ্ক সালফেট এবং কপার সালফেট। এটা তোমার লাগবে গ্যালভানিক কোষের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। কি বললাম? গ্যালভানিক কোষের ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্সের মান কত? +1.1 ভোল্ট। সবাই এই বক্সটা একটু কষ্ট করে সাদা কাগজে লিখে বইয়ে লাগিয়ে রাখতে হবে, তাহলে দেখবে যে ওই অধ্যায়ের লাস্টে যে ইনফরমেশনগুলো আছে সব একবারে পড়া হয়ে যাচ্ছে, রিভাইজ হচ্ছে। আলটিমেট ল্যাপিড রিভিশন ব্যাচের টার্গেটই তো এটা, যে আমরা 1 ঘন্টা মোটামুটি 2 ঘন্টার ভিতরে বসতেছি, একটা অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেছি। অবশ্যই তো এখানে আমি কিছু ফাঁকিঝুঁকি করতেছি, এটা বুঝতে হবে যে ফাঁকিঝুঁকি ছাড়া তো সম্ভব না। তাহলে ওই যে ফাঁকিঝুঁকির জায়গা, ওটা কোশ্চেন সলভ করতে গিয়ে তুমি মোটামুটি ধরা পড়বে যে আসলে 15% আমার কভার হয়নি, ওটা নিজে কোশ্চেন সলভ করে বের করতে হবে। বাট বাকি যেগুলো আছে এগুলো তো অর্গানাইজ করা হচ্ছে, এটা তোমার অর্গানাইজ করে বইয়ে রাখতে হবে। তাহলে অধ্যায়টা তুমি আসলেই কিন্তু 1 ঘন্টার ভিতরে রিভাইজ দিতে পারবে। অধ্যায় আছে 5টা, যদি 5 ঘন্টায় রিভাইজ দিতে পারো ভালো না? তাহলে তুমি একটু কষ্ট করে বইটা লিখে রাখতে হবে। এরপর দেখো ভোল্টার কোষ, সেম জিঙ্ক, কপার। এক্ষেত্রে ভোল্টার কোষের ক্ষেত্রে ইলেকট্রোমোটিভ ফোর্সের মান +1.4 ভোল্ট। শুষ্ক কোষ বা ড্রাই সেল, এটা ট্রিপল স্টার। এটা যদি 2টা স্টার হয় এটা কিন্তু ট্রিপল স্টার। যে ড্রাই সেল বা শুষ্ক কোষের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ এর মান কত? 1.5 ভোল্ট। ছোটোবেলা থেকে পড়ে আসতেছো, এটা সবার মোটামুটি আশা করা যায় মুখস্থ। ঝামেলা যেখানে লেড অ্যাসিড সঞ্চয়ী কোষ বা লেড স্টোরেজ সেল বা লেড স্টোরেজ ব্যাটারি যেটা আছে, এটার ক্ষেত্রে +2 ভোল্ট। তবে যদি এর ইএমএফ এর মান 1.17, দেখো 1.17 যদি হয়, এর নিচে যদি হয়ে যায় তাহলে এটাকে চার্জ দিতে হয়। তোমার জানতে হবে যে এটার ইএমএফ মান কত? +2.0 ভোল্ট। কত? +2.0 ভোল্ট। তাহলে লেড সঞ্চয়ক ব্যাটারির ক্ষেত্রে +2.0। এখানে তোমার তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট হিসেবে কোনটা থাকে এটা জানতে হবে, যে H2SO4 4.5 m, এটার ঘনমাত্রা সহ জানতে হবে যে এটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকতেছে কত ঘনমাত্রা? 4.5 m। কত? 4.5 m। লেড স্টোরেজ ব্যাটারিতে ইলেকট্রোলাইট হিসেবে, তড়িৎ বিশ্লেষক হিসেবে এখানে কি থাকে? হাইড্রোজেন সালফার H2SO4 সালফিউরিক অ্যাসিড, এবং এর ঘনমাত্রা 4.5 m। এবং এটাও আমি কোশ্চেনে আসতে দেখেছি যে অ্যানোড হিসেবে লেড, ক্যাথোড হিসেবে লেডের অক্সাইড বা PbO2। এরপর দেখো লিথিয়াম এবং লিথিয়াম আয়ন ব্যাটারি। খেয়াল করো, এটা একটু টেকনিক্যাল ওয়েতে পরীক্ষার ফলে ঘোলায় যায়, তো এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে যে লিথিয়াম ব্যাটারি বলো তাহলে লিথিয়াম, বাট লিথিয়াম আয়ন ব্যাটারি বললে লিথিয়াম আয়ন। কি বললাম? অ্যানোডে কোনটা? অ্যানোডে তো সাধারণত ধাতু কোনটা যাবে এটা আমরা জানি যে অধিক সক্রিয় ধাতু অ্যানোডে যাবে, অধিক সক্রিয় ধাতু অ্যানোড হিসেবে কাজ করে। এখন লিথিয়াম এবং লিথিয়াম আয়ন পাজল যাতে না হয়, মনে রাখবে যে লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে অ্যানোডে কে যাবে? বা লিথিয়াম। লিথিয়াম আয়নের ক্ষেত্রে কে যাবে? লিথিয়াম আয়ন। ভাইয়া যদি ক্যাথোড হয়, ক্যাথোডে দেখো ম্যাঙ্গানিজের অক্সাইড এবং SVO, সিলভার ভ্যানেডিয়াম অক্সাইড, SVO।
তাহলে MnO2 যাবে, MnO2। আর লিথিয়াম আয়ন ব্যাটারি LiCOO2 এটাও অপশনে থাকে। তাহলে অ্যানোডে কে, ক্যাথোডে কে, এটা গেল তড়িৎ বিশ্লেষণ LiPF6। এবং এই কোশ্চেনটা এটা আবার একটু মনে রাখতে হবে, এটা ডাবল স্টার, যে লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে ইলেকট্রোমোটিভ ফোর্সের মান কত, +3.7 ভোল্ট। তাহলে এই জায়গাটা কিন্তু একটু তুলনামূলক মুখস্থর জায়গা, এই জন্য বললাম যে এখন মুখস্থ করার দরকার নেই, এটা তোমারও মনে থাকে না, আমারও মনে থাকে না, বাট এখন মুখস্থ করতে বলতেছি না, একবার আমরা দেখে নিলাম, সুন্দর করে তুমি লিখবা তোমার বইয়ের ছকটা, যেখানে ব্যাটারি শুরু হয়েছে, লেড স্টোরেজ বা লিথিয়াম আয়ন ব্যাটারি, ড্রাই সেল বা শুষ্ক কোষ, সব ব্যাটারি যেখানে আছে ওখানে সুন্দর করে পেজটা লাগিয়ে রাখতে হবে, বারবার রিভাইজ করতে হবে। 10-12 পেজ তার পড়া লাগতেছে না, এক পেজ বারবার দেখতে দেখতে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। ইলেকট্রোমোটিভ ফোর্সগুলো একবার একটু বলে যে এটা মুখস্থ করতে হবে, +1.1 যদি ড্যানিয়েল বা গ্যালভানিক কোষ বলে, ভোল্টার যদি বলে 1.4, শুষ্ক কোষ ট্রিপল স্টার +1.5, লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে +2.0, লিথিয়াম ব্যাটারিটা দেয়নি, লিথিয়াম আয়ন ব্যাটারি +3.7। অনেকগুলো ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু তুমি এই অধ্যায় পড়বা, পারলে সবগুলো এক জায়গায় রাখতে পারো, বাট এইখানে যে কয়টা বলেছি এই বক্সটা সুপার 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 ইম্পর্টেন্ট। এরপরে একটা ইনফরমেশন আমরা বাদ রেখেছি যাতে কথাটা তোমার রিক্যাপ হয়, সেটা হলো শুষ্ক ব্যাটারির ক্ষেত্রে অ্যানোড কোনটা, ক্যাথোড কোনটা, পরীক্ষার হলে ইনভ্যারিয়েবলি আসবে, বারবার আসবে। যে অ্যানোড, দেখো জিঙ্কের পাত্রটা তো অ্যানোড ঠিক আছে, বাট ক্যাথোড হিসেবে গ্রাফাইট বা কার্বন দণ্ড, সুপার ইম্পর্টেন্ট, গ্রাফাইট বা কার্বন দণ্ড, ব্যাটারি ভেঙে দেখেছো তোমরা ভিতরে কালো কালো থাকে, তাহলে গ্রাফাইট বা কার্বন দণ্ডটা তোমার ক্যাথোড হিসেবে কাজ করে। এরপর অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্কের ক্লোরাইড সদন নিবারক বা পোলারন নিবারক হিসেবে কাজ করে, MnO2। আর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্কের ক্লোরাইড তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করে, সদন নিবারক হিসেবে ম্যাঙ্গানিজের অক্সাইড কাজ করে। এটা ডিটেলস আমরা বইয়ের ভিতরে পড়বো, বাট পরীক্ষা হলে আসে যে সদন নিবারক নিচের কোনটা বা পোলারন নিবারক কোনটা, তড়িৎ বিশ্লেষ্য কোনটা, অ্যানোড কোনটা, ক্যাথোড কোনটা। তাহলে এই বক্সটা মোটামুটি কিন্তু ক্লামজি করা, যদিও প্রথমে কঠিন টপিক পড়ালে ক্লাসে আগ্রহ হারিয়ে যায়, তারপর আমি চাচ্ছি যে এই অধ্যায় কঠিন যে জায়গাগুলো আছে আমরা একটু ফার্স্টে একবার পড়লাম, লাস্টে একবার রিক্যাপ করলাম, তাহলে আমার মনে হয় যে অ্যাটলিস্ট এই অধ্যায়টা তোমার কাছে একটু সোজা লাগবে। এরপর অ্যানোডে কে উৎপন্ন হয়, ক্যাথোডে কে উৎপন্ন হয়, একটু পরে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। এবার আসো বইয়ের যেখানে শুরু, আমাদের পড়া বই আসলে শুরু হয়েছে এখান থেকে, যে তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদ। দেখো খেয়াল করো, এখানে কিন্তু তড়িৎ পরিবাহীর প্রকারভেদ বলছে। আমরা অনেকে বলো যে ভাই দুই ভাগে ভাগ করতে পারি, তড়িৎ পরিবাহী একটা তড়িৎ অপরিবাহী, বা এখানে যেটা আছে তোমার এটা তড়িৎ পরিবাহীর প্রকারভেদ বলেই দিয়েছে যে এটা পরিবাহীর প্রকারভেদ। তাহলে এখানে দেখো তোমার যেটা জানতে হবে যে ভাই তড়িৎ পরিবাহী কারা, তো এগুলো তোমরা পারো, যে কপার তার ধাতব পরিবাহী, মার্কারি বা তরল, এটা তরল হওয়ার সত্ত্বেও ধাতব পরিবাহী, তাই না, মার্কারি তরল হওয়ার সত্ত্বেও পরিবাহীকে মার্কারি। ওকে ফাইন। তড়িৎ অপরিবাহী কারা আছে, দেখো তড়িৎ পরিবাহীর যে শ্রেণী বিভাগ, তড়িৎ পরিবাহীর শ্রেণী বিভাগকে 3 ভাগে ভাগ করছে। এবার তুমি দেখলেই বুঝতে পারবা যে তড়িৎ সুপরিবাহী, তড়িৎ অর্ধপরিবাহী এবং তড়িৎ সুপার পরিবাহী, তাহলে সবাই কিন্তু পরিবাহী। তাহলে পরিবাহীর প্রকারভেদ বলে 3 ভাগ। তো তাহলে তড়িৎ পরিবাহী 3 ভাগ, একটা হলো তড়িৎ সুপরিবাহী, সকল ধাতুসমূহ, পারবা, দেখো মেডিকেলে একাধিকবার কোশ্চেন এসেছে, কিন্তু আমার পিঙ্ক কালার দিয়ে হাইলাইট করা মানে কিন্তু এটা মেডিকেলে আশা করছেন বিগত সালে। অর্ধপরিবাহী তোমরা অলরেডি জানো যে অ্যালুমিনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, এদেরকে বলা হয় মেটালয়েড বা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী বা মেটালয়েড। দেখো গ্রুপ 4-এ যারা আছে অ্যালুমিনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, আমরা কেমিস্ট্রি পড়েছি না প্রথমে, GBI সাবধানে বসেন, আসতে সি, আর্সেনিয়াম, টেলুরিয়াম, সিলিকন, SI, এই যে তুমি পড়েছিলে যে GBI সাবধানে বসেন, আসতেছি, GBI, জিতে জার্মেনিয়াম, বিতে বোরন, সাবধানে SB মানে অ্যান্টিমনি, বসেন আসতেছি, আর্সেনিক, টেলুরিয়াম, সিলিকন। তাহলে এরা হলো মেটালয়েড। তো তোমার বইয়ে যে 3টা আছে অবশ্যই পড়তে হবে। সুপার কন্ডাক্টরের এক্সাম্পল ভার্সিটিতে আসার জন্য ইম্পর্টেন্ট, এবং সুপার কন্ডাক্টর দেখতে এরা আসলে সংকর বা মিশ্র ধাতু, অনেকগুলো ধাতু মিলিত হয়। তাহলে পরীক্ষার হলে যদি সুপার কন্ডাক্টর আসে তাহলে অবশ্যই দেখতে হবে যে অনেকগুলো ধাতু দিয়ে কমপ্লিকেটেড একটা স্ট্রাকচার তোমার দেওয়া আছে। খেয়াল করো, এই যে দেখেছো স্ট্রাকচারগুলো দেখলেই বোঝা যায় এরা সংকর ধাতুর তৈরি। এদের ক্রিটিক্যাল টেম্পারেচারটা একটু পড়তে পারো, যে ক্রিটিক্যাল টেম্পারেচার ভার্সিটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই তোমার
অর্ধ পরিবাহী কারা, পরিবাহী কারা, তরল পরিবাহী কারা, অধাতু হওয়া সত্ত্বেও পরিবাহী কারা, এতটুকু মোর দ্যান এনাফ। এই যে অধাতু হওয়া সত্ত্বেও পরিবাহী কারা এখানে আছে, যে তড়িৎ পরিবাহীর প্রকারভেদ, এখানে তড়িৎ পরিবহন কিভাবে করতেছে তার উপর ডিপেন্ড করে আবার দুইটা ভাগ আছে, একটা হলো ইলেকট্রনের মাধ্যমে আর একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, একটা ইলেকট্রন সরাসরি ইলেকট্রনের প্রবাহ, আর একটা হলো আয়ন এক্সচেঞ্জ পজিটিভ নেগেটিভ Na+Cl-, ওটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। বাট যেটা কপার বা তামার তার মুক্ত ইলেকট্রন যাচ্ছে ওটা ইলেকট্রনীয় পরিবাহী। তাহলে এখন আসো ইলেকট্রনীয় পরিবাহী কারা আছে, ধাতু যেগুলো আছে, তবে ট্রিপল স্টার হলো অধাতু হওয়া সত্ত্বেও ইলেকট্রনীয় পরিবাহী হলো গ্রাফাইট। সুপার ইম্পর্টেন্ট যে অধাতু হওয়া সত্ত্বেও এরা কিন্তু তড়িৎ পরিবহন করে, তাহলে অধাতু হওয়া সত্ত্বেও ইলেকট্রনীয় পরিবাহী গ্রাফাইট। এরপর তড়িৎ বিশ্লেষের শ্রেণী বিভাগ, বুঝি বললাম না যে একটা ইলেকট্রনীয় পরিবাহী, একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এখন আমার কেন যেন মনে হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কারা, কারা দুর্বল, কারা সবল, কারা তড়িৎ অবিশ্লেষ্য, এটা থেকে একটা কোশ্চেন আসবে। তাহলে নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য, নিচের কোনটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এটা কোর্সের আসার মতো একটা হট টপিক এই জায়গাটা। এবং এটা তোমার বইয়ে পরবর্তীতে একটা বক্স আকারেও দেওয়া আছে, খেয়াল করো যে যারা জলীয় দ্রবণে 70 থেকে 100% বিয়োজিত হয় বা আয়নিত হয় তাদেরকে বলা হয় সবল তড়িৎ বিশ্লেষ্য। বাট যারা 1 থেকে 10%, এটা পার্সেন্টেজ মনে রাখতে হবে, যারা 1 থেকে 10% বিশ্লিষ্ট হয় তাদেরকে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলে, 70 থেকে 100% হলে তাদেরকে সবল তড়িৎ বিশ্লেষ্য বলে। কথা কি বুঝতে পেরেছি যে কত পার্সেন্ট বিশ্লিষ্ট হচ্ছে, টোটালটা হয়ে গেলে তারা সবল, যদি 1 to 10% হয় তাহলে তারা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এবং তড়িৎ অবিশ্লেষ্য কারা, যারা বিশ্লিষ্ট হয়ই না, তারা কারা, চিনি দ্রবণ, অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন প্লাস গ্লিসারিনটা মনে রাখবা, হাজারিসের অনুশীলনী কোর্সে আছে গ্লিসারিন। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য হলো বাকি যারা আছে তারা তড়িৎ অবিশ্লেষ্য। সুপার ইম্পর্টেন্ট, কারা তড়িৎ বিশ্লেষ্য, কারা অবিশ্লেষ্য, কারা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে ওইটাই জাস্ট সিম্পলিফাইড ওয়েতে এখানে বলেছে। গ্রাফাইট সম্পর্কে আইডিয়াটা এখান থেকে পড়ে নিবা, মার্কারি এবং গ্রাফাইট ব্যতিক্রমটা এখানে দেওয়া আছে। তাহলে যতটুকু তোমরা পড়লাম, প্রথমে আমরা একটু ব্যাটারি পড়লাম, কারণ অধ্যায়টা শুরু হয়েছে ব্যাটারি দিয়ে, তারপরে অধ্যায় লাস্টে অনেকগুলো ব্যাটারি ঝামেলা আছে, লাস্টে পড়বো। তবে অ্যানোড এবং ক্যাথোডের যে সমস্যা আছে, তড়িৎ বিশ্লেষ্য এবং ইএমএফের সমস্যা আছে, একটা বক্স আমরা করেছি। দেন আমরা চলে গিয়েছি অধ্যায়ের শুরুতে তড়িৎ পরিবাহিতার প্রকারভেদ। ওকে ফাইন, তড়িৎ পরিবাহিতার ডিটেলস আমরা ইন ডিটেলস এই বক্সটাই মূলত ক্লিয়ার করেছি। পরীক্ষার হলে আমরা কালার কোড করেছি মেডিকেলে কী কী লাগবে, বোর্ড পরীক্ষায় কী লাগবে এবং ভার্সিটিতে কী লাগবে, তাহলে এর প্রত্যেকটা এক্সাম্পল তোমার জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা এক্সেপশন পড়েছি, এক্সেপশনটাতে বিগত সালে কোর্সে চলে এসেছি। তাহলে এতটুকু আমরা পড়েছি, খুব বেশি কিন্তু পড়ি, অধ্যায়টা প্রায় 80 পেজের কাছাকাছি। তো একটু স্লো গেলেও তোমাদের কাজ হবে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করা, কারণ এই অধ্যায়ে কনসেপ্ট ক্লিয়ার না করেই 1 ঘন্টায় যতই আমি ক্লাস শেষ করে দিই আলটিমেট কিন্তু লাভের লাভ কিছু হবে না। তো অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এই অধ্যায়। খেয়াল করো, ধাতব পরিবাহী, ইলেকট্রনীয়, ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ভিতরে পার্থক্য সুপার ইম্পর্টেন্ট জায়গা, অবশ্যই পড়ে যেতে হয়, গুরুত্বপূর্ণ অনেক লাইন আছে। এবং এখানে এক্সেপশনটা আমি তোমাকে একটু ধরিয়ে দিই, খেয়াল করো। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী সঞ্চারণশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবহন করে, জানি না, বাট আয়ন দ্বারা করে কারা, তড়িৎ বিশ্লেষ্য। অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য ধনাত্মক বা ঋণাত্মক আয়ন দ্বারা। তাহলে আমি যতটুকু গোল করছি অতটুকু গোল করো, একটা ইলেকট্রন একটা আয়ন, পড়া শেষ, কনসেপ্ট ক্লিয়ার। এরপর আসো, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতব পরিবাহী যারা, মানে ইলেকট্রনের প্রবাহ যাদের আছে, এটা মনে করো একটা তার, এর ভিতর থেকে ইলেকট্রন যাচ্ছে, তুমি যদি তাপ বাড়াও ইলেকট্রনের ছোটাছুটিতে কিন্তু আরও দ্রুত হয়ে যাবে, তখন তারা পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, রোধের পরিমাণ বেড়ে যাবে, তড়িৎ পরিবাহিতা হ্রাস পাবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতব পরিবাহীর পরিবহন ক্ষমতা হ্রাস পায়। কি বললাম, ধাতব পরিবাহী পরিবহন ক্ষমতা হ্রাস পায়। বাট যদি বলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ আয়ন বিশ্লেষণের পরিমাণ তাপ বাড়লে এদের বিয়োজিত হওয়ার টেন্ডেন্সি আরও বেড়ে যায়, তাহলে এটা আরও বাড়তেছে। ওকে ফাইন, এরপরে আসো ধাতব পরিবাহীর ক্ষেত্রে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে কার সূত্র প্রযোজ্য, কুলম্বের সূত্র প্রযোজ্য। বাট তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র। কি বললাম, ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য, বাট তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যেটা আছে ওখানে আমরা ফ্যারাডের সূত্র পড়বো। তাহলে মোটামুটি আমরা কিন্তু বেসিক আইডিয়াটা পড়ে ফেলেছি। লাস্ট লাইন, ইলেকট্রনীয় পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তুলনায় বেশি, স্বাভাবিক ইলেকট্রন দিয়ে ওটা জোরে যাচ্ছে, এটা ঠিক আছে। বাট এক
2 3, মোট 3টা জায়গায় আমরা কিন্তু বেসিক ডিফারেন্স 1 2 3, এই 3টা বেসিক ডিফারেন্স ঠোঁটের আগায় থাকতে হবে। কখন কুলম্বের সূত্র, কখন ফ্যারাডের সূত্র, কখন তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ে, কখন তড়িৎ পরিবহন ক্ষমতা কমে, কোনটা ইলেকট্রন দিয়ে, কোনটা আয়ন দিয়ে। বুঝছি কিনা? এরপর আর একটা ছোট কাজ আছে, দরকার হলে ক্লাস পজ করে এটা করে নিতে হবে। এটা আমি একবার ভেবেছিলাম যে স্ক্রিনশট দিয়ে 1 পেজে করে দিলেই তো হয়, তারপর বললাম যে না, আপনি নিজে করেন, কারণ এই অধ্যায়ের এখানে অনেকগুলা রাশিমালা আছে, প্রত্যেকটা রাশিমালার 3টা জিনিস পড়তে হয়। কয়টা? 3টা। প্রথমত পড়তে হবে আপনার একটা সমীকরণ, তারপরে এদের একটা একক আছে। কথা কি বুঝতে পেরেছো? যে প্রথমে একক আছে, তারপরে সমীকরণ আছে, মানে সমীকরণ, সেখান থেকে একক, সেখান থেকে মাত্রা, মোটামুটি 5টা রাশিমালা আছে। তোমাকে আমি একটু রাশিমালা সম্পর্কে আইডিয়া দিই যে কোথা থেকে তুমি পড়বে। সেটা হলো তড়িৎ বিশ্লেষে পরিবাহিত রোধ। রোধ পেয়েছো? যে তড়িৎ বিশ্লেষে পরিবাহিত রোধ। এখন এই রোধের একটা একক আছে না? ওকে ফাইন, রোধের একক। এখন এটা সিজিএস পদ্ধতিতে আছে, এসআই পদ্ধতিতে আছে। তাহলে সিজিএস পদ্ধতিতে একক, এসআই পদ্ধতিতে একক, মাত্রা সুন্দর করে এক জায়গায় লিখতে হবে রোধ বা রোধ। এখান থেকে সিজিএস পদ্ধতিতে একক, এসআই পদ্ধতিতে একক, মাত্রা, এবং আর একটা জিনিস আসবে সেটা সমীকরণ, কারণ সমীকরণ থেকে কোশ্চেন আসছে। বড় বড় রাশিমালা বলছে এটা সমীকরণ, নিচের কোনটি আসবে। তাহলে তোমার এই বক্স করতে হবে এখন 1 2 3 4 5, এরকম রাশিমালা 5টা, 1 2 3 4 5 বা 6টা রাখলা, পরবর্তীতে যদি কোনোটা অ্যাড হয়। তাহলে এইরকম একটা বক্স ক্রিয়েট করি, বা তুমি বইয়ের ভিতরে করতে পারো, অথবা সাদা কাগজে লিখে সুন্দর করে এখানে তুমি অ্যাড করতে পারো, তাহলে তোমার পড়াটা ইজি হয়ে যাবে। ব্যাক কীভাবে খেয়াল করো। প্রথম কথা, এটা তো সিজিএস এখানে দেওয়া আছে, সব হলো, এটা গেল। এরপরে তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়, তুল্য পরিবাহিতা ল্যামডা দ্বারা, মোলার পরিবাহিতা ল্যামডা এম বা মিউ দ্বারা। 3টে রাশিমালা। তাহলে দেখো এখানে একটা ছিল, এখানে 3টা, আমাদের কিন্তু এই যে 1 2 3 4, 4টা রাশিমালা কিন্তু হয়ে গেল। এখন এই রাশিমালা থেকে কী পড়বা দেখো। এই রাশিমালার ক্ষেত্রেও এসআই পদ্ধতিতে আপেক্ষিক পরিবাহিতার একক, সিজিএস পদ্ধতিতে একক, এবং এদের সমীকরণ আছে, এই সমীকরণ। তাহলে সমীকরণ সিজিএস পদ্ধতিতে একক, এসআই পদ্ধতিতে একক, এদের একটা মাত্রা আছে। মাত্রাটা এখানে আসলে অতটা ইম্পর্টেন্স না, শুধু কোষ ধ্রুবকের মাত্রাটা ইম্পর্টেন্ট। বাট তুমি যেহেতু বক্স করবা, বক্সে সুন্দর করে এক জায়গায় করে রাখবা, তাহলে এই পেজগুলো কিন্তু পড়ার দরকারই হয় না, তুমি স্টেপে গুছিয়ে রাখো। যেমন লাস্টে ব্যাটারি আমাদের পড়ার দরকার হবে না, অ্যানোডে কী তৈরি হয়, ক্যাথোডে বক্স করা হয়েছে, মানে পড়ার দরকার হবে না। এখানে আমরা এই 1 পেজে 5টা রাশিমালা করে নিলে আমাদের পড়ার দরকার হবে না। আলটিমেট আমাদের টার্গেট হলো র্যাপিড রিভিশন ব্যাচে যে বইটাকে ছোটো করা, এছাড়া আর কিছু না। ফাঁকিবাজি করা ছাড়া আর কিছুই না আমাদের, এটা জাস্ট ফাঁকিবাজি। কারণ তুমি তো বেসিক পড়েছো, এখন বেসিক ধুয়ে পানি খাওয়ার থেকে তোমার জন্য ইম্পর্টেন্ট হলো মার্ক ক্যারি করা। এখন মার্ক ক্যারি করার জন্য তোমার কী করতে হবে? বারবার রিভাইজ দিতে হবে। এখন বইটা যখন বড় হয়ে যায়, আমি তো এত রিভাইজ দিতে পারবো না। বই যদি বড় হয়ে যায়, আমি রিভাইজ দেবো কীভাবে? তাহলে বইটা কী করতে হবে? ছোটো করতে হবে। আমরা ওই র্যাপিড রিভিশন এটাই করতেছি, বইটাকে ছোটো করতেছি। তাহলে তোমার এই দেখো এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক, ঘুরে ফিরে করছেন কিন্তু ওইগুলাই আসবে। দেখো এসআই পদ্ধতিতে আপেক্ষিক পরিবাহিতার একক, পানির ডাইইলেকট্রিক ধ্রুবক হলো 80, মিথাইল অ্যালকোহলের 30, যদি এটা কনফিউশন আছে, আবার তোমাদের ফিজিক্স বইয়ে 20 আছে। এরপর দেখো তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা, সেম। এখানে কি করবা তুমি? রাশিমালা কি দিয়ে প্রকাশ করা হয় ওটা সমীকরণের পাশে ওই বক্সে লিখে রাখলাম, ওটা সমীকরণটা লিখলাম। ওটা সিজিএস পদ্ধতিতে একক, এসআই পদ্ধতিতে একক, 1 পেজে লিখবা। ভিডিও পজ করে এখনই লিখে নাও। আমি একটু টোটালটা দেখিয়ে দিই, টোটালটা লিখে নিতে হবে। দেখো সিজিএস পদ্ধতিতে একক, এসআই পদ্ধতিতে একক, সমীকরণ। দেখো তুল্য পরিবাহিতার সূত্র নিচের কোনটি, তাহলে তুমি 1 পেজে রাখলে এটা সুন্দর করে একবার চোখ বুলালে তুমি বুঝতে পারবা যে আসলে কোনটা আসলে কী মিন করে। এরপর এটা একটু রিডিং পড়তে হবে যে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা, ওই যে একটু আগে আমরা বললাম তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী সাধারণত ফ্যারাডের সূত্র মেনে চলে, বাট ইলেকট্রনীয় যে পরিবাহীটা আছে, ইলেকট্রনীয় পরিবাহী কিন্তু কুলম্বের সূত্র। আমরা পড়েছি যে তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পাবে। ওই যে বৃদ্ধি পায়, শুধুমাত্র যে তাপমাত্রা তা না, আরও অনেকের উপরে এটা ডিপেন্ড করে। কার উপরে ডিপেন্ড করে ওটা এখানে বলেছে যে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ভর করে তড়িৎ বিশ্লেষের দ্রবণের উপস্থিতি, কোন দ্রবণে কি কি আয়ন আছে, কতটি আয়নের গতিবেগ কত, তাহলে আয়নের সংখ্যা এবং গতিবেগ এই দুইটার উপরে ডিপেন্ড করে, এটা বলেছে। এই যে লাস্ট কোষ ধ্রুবক, ট্রিপল স্টার। কোষ ধ্রুবকের একক কি? এটা আসবে সেন্টিমিটার ইনভার্স, যদি সিজিএস বলে, এসআই বলে মিটার ইনভার্স। দেখো মোলার পরিবাহিত সূত্র, তাহলে ঘুরে ফিরে কিন্তু সূত্র সিজিএস পদ্ধতিতে একক, এসআই পদ্ধতিতে একক,
মাত্রাটা সবার জন্য আসতেছে না, মাত্রাটা লেস ইম্পর্টেন্ট। সিজিএস পদ্ধতি তুল্য পরিবাহিতে রাখো, তাহলে ওটা যদি তুমি জানো এসবের কোনো দরকার নেই। এরপর নেক্সট টপিক হলো আমাদের তুল্য ভর বের করা। তুল্য ভর আসলে সহজ জিনিস, যদিও তোমার মতো থাকাকালীন আমার কাছে সহজ ছিল না, ওই জন্য আমি একটু তোমাকে বলে দিই যে তুল্য ভর অনেকে হেলাফেলা করে, বাট হেলাফেলা করার মতো বিষয় না, কারণ আমরা তুল্য সংখ্যা বের করা শিখেছি কোন অধ্যায়ে? পরিমাণগত রসায়নে। তাহলে তুল্য ভর বের করাটা, তুল্য সংখ্যা যদি আমি পারি, এবার আমার আলটিমেট টার্গেট হলো আমার তুল্য ভরটা শিখতে হবে। এখানে দেখো তুল্য ভর দেওয়া আছে, তুল্য ভর থেকে কোশ্চেন এসেছে Na2CO3 এর তুল্য ভর কত। তুল্য ভর মানে হলো তার আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ দেওয়া। কি বললাম? আণবিক ভরকে তুল্য সংখ্যা, তাহলে আণবিক ভর ডিভাইডেড বাই ওই ধরনের আয়নটা না লিখে তুমি মনে করো তুল্য সংখ্যা, কারণ সে যদি আয়ন না হয়, লবণ হলে কি করব, অ্যাসিড হলে কি করব, ক্ষার হলে কি করবো, তাহলে কেমিস্ট্রি এক কথায় শেষ যে তুল্য সংখ্যা। তাহলে আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা, তোমাকে বললাম H2SO4 তুল্য ভর 98 ডিভাইডেড বাই, যেটা অ্যাসিডের তুল্য ভর কীভাবে বের করে, যারা করনি তারা অবশ্যই পরিমাণগত রসায়নে তুল্য ভর বের করা, তুল্য সংখ্যা বের করা অবশ্যই দেখে নেবে যে অ্যাসিড কীভাবে, ক্ষার কীভাবে, জারক কীভাবে, বিজারক কীভাবে, ধাতু কীভাবে, অধাতু কীভাবে, লবণ কীভাবে, শেষ, পড়ালেখা শেষ। এই কয়টা তুল্য ভর জানলে কেমিস্ট্রিতে আর কোনো তুল্য ভরই তোমার লাগে না। তাহলে তুল্য সংখ্যা, তাহলে 98 ডিভাইডেড বাই 2, কারণ এটা অ্যাসিডের ক্ষেত্রে যেহেতু 2, অ্যাসিড বলতে এই দ্বিধনাত্মক হাইড্রোজেন আয়নের জন্য 2, দ্বিধনাত্মক 2টা H+ আছে বিধায় এখানে 2। এরপর দেখো KMnO4 এর তুল্য ভর, তাহলে KMnO4 এর ভরটা আমার বের করতে হবে 158। এটা জারক, আমরা জানি যে এটা প্লাস কত ছিল, +7 থেকে +2 হয়েছিল, মনে আছে ওই অধ্যায়। তাহলে ডেল হলো 5, তাহলে অবশ্যই এর ভর এতকে আমি 5 দিয়ে ভাগ দিলে এটা পাবো তুল্য ভর। তাহলে অবশ্যই আপনাকে তুল্য সংখ্যা জানতে হবে। তুল্য সংখ্যার ক্লাস অবশ্যই পরিমাণগত রসায়ন দেখবা, বা যারা ওই সাইকেলে নেই তাদের জন্য আমি এখানে হয়তো তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে যদি জানাও যে না আসলে তুল্য সংখ্যা আমরা আসলেই জানি না, তাহলে আমি শীটটা ইনক্লুড করে দেবো, সুন্দর করে হাতের লেখায়, কিউট হাতের লেখায় লেখা আছে সব তুল্য ভর, তুল্য সংখ্যা সহ কীভাবে বের করতে হয়। এরপরে এই বক্সটা থেকে ওই যে বললাম যে আমার কেন যদি মন খসখস করতেছে যে এই বক্স থেকে একটা কোশ্চেন আসবে, কোশ্চেনটা কীভাবে আসবে সেটা হলো নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য, নিচের কোনটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য। কেন জানি মনে হচ্ছে একটা কোশ্চেন আসবে যে সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য। এখন আমি এক্সাম্পল কিভাবে মনে রাখবো, খেয়াল করো। সবল তড়িৎ বিশ্লেষ্য ছোটোবেলা থেকে যেসব পড়েছো, সবল ধাতু মানে তোমাকে যখন লবণ দেয় NaCl, এটাকে যে সবল তুমি কিভাবে বলবে, এটা তো লবণ, তাহলে এটা আসলে কোথা থেকে এসেছে? লবণ কোথা থেকে আসে? ধাতু আর অ্যাসিড, এই লবণ আসে কোথা থেকে? ক্ষার আর অ্যাসিড, এখান থেকে তো আলটিমেট এসেছে NaCl। তাহলে লবণটা যেটা থেকে এসেছে, এই প্লাস আর মাইনাস, একটা অ্যাসিড থেকে এসেছে, একটা ক্ষার থেকে এসেছে, দুটোটা একটা সবল, এটাও সবল, তাহলে লবণটাও সবল। কি বললাম? দুইটাই তো সবল, তাহলে লবণটা কী হবে? সবল। তাহলে নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য মুখস্থ রাখতে হবে, বা যদি ভুলে যাও তাহলে আমার মতো ক্রস চেক করতে হবে যেটা আসলে কোথা থেকে এসেছে। যদি অ্যাসিডটা দুর্বল হয়, ক্ষারটা সবল হয়, তাহলে ওই লবণটা কিন্তু ক্ষারধর্মী। এবং এরকম কোশ্চেন কিন্তু বোর্ডেও এসেছে, FeCl3 আসেনি? FeCl3 এর pH কত? লিখেছে 0, 7-এর বেশি, 7-এর কম, কোনোটিই না। তাহলে কীভাবে পাজল হয়ে গেছে অনেকে যে কোথা থেকে FeCl3 কীভাবে আসলো? FeCl3, তাহলে মনে রাখতে হবে যে এটা অবশ্যই ক্ষার থেকে এসেছে, OH2 যোগ HCl। তাহলে এটা তো দুর্বল, এটা তো সবল, তাহলে অবশ্যই এর 7-এর কম হবে, যেহেতু অ্যাসিডিক ধর্ম এখানে বেশি, তাহলে এটা অবশ্যই সবল হবে, অ্যাসিডিক ধর্ম বেশি থাকবে, মানে 7-এর থেকে কম হবে। এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যারা আছে, আমাদের যে জৈব অ্যাসিডগুলো আছে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য সুপার ইম্পর্টেন্ট। এটা মুখস্থ করে যাবে, এটা মুখস্থ করে যাবে, এটা মুখস্থ করে যাবে। ফসফরিক অ্যাসিড, হাইড্রোজেন ফ্লোরাইড এবং CH3COOH অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার বলে তুমি যেটাকে চেনো, এটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য সুপার ইম্পর্টেন্ট। যদি বলো যে ভাই এই 3টা বক্সের ভিতরে আমি একটা পড়বো, তুমি মাঝেরটা পড়ে যাবে। তড়িৎ অবিশ্লেষ্য থেকেও কোশ্চেন আসে, গ্লিসারিন অ্যাড করে নেবে, গ্লিসারিন। এবার আমরা শুরু করব হলো তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত যে পদ এবং এককগুলো আছে, এটা আমাদের এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট যেগুলো, তার ভিতরে অন্যতম। তা এই রাশিমালাগুলো তোমরা সবাই মোটামুটি চেনো, ছোটোবেলা থেকে এগুলোর সাথে পরিচিত, যে অ্যাম্পিয়ার, কুলম, জানো না? এটা অলরেডি তোমরা জানো। এখন কথা হচ্ছে ভাই এখান থেকে কি আদৌ কোশ্চেন আসে? হ্যাঁ, কোশ্চেন আসে, এবং সেটার জন্য তোমার স্পেসিফিক একটা সূত্র জানতে হবে। আমরা সূত্রটা সম্পর্কে একটু আলোচনা করবো। তার আগে দেখো Q = C/T, যেটা এখানেই আছে, Q = I/T। এটা অলরেডি তোমরা হয়তো জানো যে চার্জ = তড়িৎ প্রবাহ ইন্টু সময়,
এখন ওইটাই এখানে দেওয়া আছে, তবে খেয়াল রাখতে হবে যে চার্জের একক কুলম, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার এবং সময়টা অবশ্যই সেকেন্ড এককে বসাতে হবে। এখন 1 ফ্যারাডে ইকুয়াল টু 96,500 কুলম। এই 1 ফ্যারাডে খুবই ইম্পর্টেন্ট। যারা ফার্স্ট শুনতেছো অবশ্যই শুনে নাও, যেহেতু রিভিশন ক্লাস, মনে হয় না এটা ফার্স্ট শুনতেছো। সবাই জানো 1 মোল ইলেকট্রনের চার্জকে 1 ফ্যারাড বলে। কি বললাম? 1 মোল ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনের না, 1 মোল ইলেকট্রনের চার্জকে, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জকে 1 ফ্যারাড বলে। তাহলে 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জকে বলা হয় 1 ফ্যারাড। 1 ফ্যারাডকে কুলম্বে কনভার্ট করা যায়, ফ্যারাড এবং কুলম। তাহলে 1 ফ্যারাড ইকুয়াল টু 96,500 কুলম। তাহলে মনে রাখতে হবে যে 1 মোল ইলেকট্রনের চার্জ 96,500 কুলম বা 1 ফ্যারাড। ওকে, ফাইন। এখন দেখো ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের 2টা সূত্র আছে। প্রথম যে সূত্রটা আছে এটা থেকে আমরা সাধারণত ম্যাথ করব, এবং অবশ্যই তুমি 100% শিওর থাকো এটা থেকে তোমার এমসিকিউ থাকবে। হ্যাঁ, এখন কিভাবে থাকবে? ফ্যারাডের প্রথম সূত্রটা দেখো। প্রথম সূত্র থিওরিটিক্যাল যে কথা, তড়িৎ বিশ্লেষণের সময় সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণের সমান, মানে ডাব্লিউ সমান কিউ, মানে কতটুকু পদার্থ সঞ্চিত হচ্ছে, এটা তুমি কত কুলম চার্জ দিচ্ছ তার উপর ডিপেন্ড করে। এটা কথা না, কথা হলো যে ডাব্লিউ ইকুয়াল টু জেড/আইটি, এটা হলো সূত্রের ফাইনাল রূপ। এখন পরীক্ষার হলে এই জেড বের করাটা একটু কোয়াইট টাফ। যারা অলরেডি কোশ্চেন সলভ করেছো গাইড বই, তারা দেখেছো যে জেড বের করা সম্ভব না। তাহলে এখানে কনসেপ্ট যাই থাকুক না কেন, আমরা সূত্রটাকে মনে রাখবো এভাবে, ডাব্লিউ ইকুয়াল টু MIT/EF। এটা সবাই ট্রিপল স্টার দিয়ে এই সূত্রটা মাথায় রাখবা, ডাব্লিউ ইকুয়ালস টু MIT/EF। এটা দিয়েই তুমি অঙ্ক করবা। কি বললাম? এটা দিয়ে ডাব্লিউ ইকুয়াল টু MIT/EF, ডাব্লিউ ইকুয়াল টু MIT/EF। এখন আমি তোমাকে একটু পরিচয়টা বলে দেই, যে ডাব্লিউ হলো সঞ্চিত পদার্থের পরিমাণ। কি বললাম? ডাব্লিউ মানে ওয়েট না, ভর না, তাহলে সঞ্চিত পদার্থের পরিমাণ। এখন এম মানে কি? মলিকুলার ওয়েট, আণবিক ভর। এখন তোমার যদি বলে কপার সালফেটের পরিমাণ চাই, তাহলে কপার সালফেটের ভর বসাতে হবে। যদি Cu2+ চাই, তাহলে কপারের ভর বসাতে হবে। 2+ মানে তো ইলেকট্রনের ভর খুব একটা এদিক ওদিক না, এই জন্য কপারেরটাই বসাতে হবে। এখন আমার বেসিক মেসেজ হলো আসলে যেটা চাইছে তারটা বসাতে হবে। এম মানে বলে কপার আয়ন কতটুকু সঞ্চিত হবে তোমার কাছে চাইছে, আর তুমি কপার সালফেটের ভর বসাই দিছো, অ্যান্সার কিন্তু ভুল হয়ে গেছে অলরেডি। তাহলে যার ভর চাবে তার ভরটা তোমার বসাতে হবে। আই মানে অ্যাম্পিয়ার এককে তড়িৎ প্রবাহ, টি মানে সময় সেকেন্ড এককে, ই মানে হলো দান বা গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা, আবার চার্জ কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে বা কয়টা ইলেকট্রন সমতা করে গ্রহণ করেছে। মনে করো কপার সালফেট যদি বলে, তাহলে Cu2+, 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এই 2 বসাতে হবে ই এর মান। আর এফ মানে হলো 96,500। তো এই সূত্র দিয়েই কিন্তু সব সঞ্চিত পদার্থের অঙ্ক করা যায়। তুমি এটা ঠিক আছে, তুমি থিওরিটিক্যাল পড়া পড়ছো, বাট এমসিকিউর জন্য ডাব্লিউ ইকুয়াল টু MIT/EF, কথা শেষ। ডাব্লিউ ইকুয়াল টু MIT/EF, এই দুটো আমার মুখস্থ করতে হবে, কিছু করার নেই, এই দুটো আসে হ্যাঁ পরীক্ষার হলে। এখানেও কিছু আছে, কপার, আয়রন এবং জিঙ্ক। এখন কথা হচ্ছে এগুলো থেকে বিগত সালে মেডিকেল কোর্সে আসছে, তুমি যে লাল কালি দেখো, তো এটা মুখস্থ করাটাই শ্রেয়, কারণ মুখস্থ করা ছাড়া এই মান বের করতে গিয়ে আরেক ঝামেলায় পড়বা। তো এর থেকে দশমিকের পরে কয়টা শূন্য আছে দেখে মুখস্থ রাখবা। এখানে 2টা আর এখানে হলো 4টা। হাইড্রোজেনের ক্ষেত্রে 4টা, সিলভারের ক্ষেত্রে 2টা। অপশন একটু চেক করাটা ইজি হবে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমীকরণটা মনে রাখো, যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? গ্রাম পারমাণবিক ভর, ওই EF মনে আছে। জেডকে আমরা কি লিখেছি? তাহলে M/EF, এটা ইকুয়াল টু জেড। ডাব্লিউ ইকুয়াল টু ZIT ছিল, আমরা সেখানে লিখেছি ডাব্লিউ ইকুয়াল টু MIT/EF। তাহলে কি দাঁড়ালো? যে জেড এর পরিবর্তে আমরা এটা লিখেছি, ওটাই এখানে লিখেছে, জেড ইকুয়াল টু M/EF। বুঝছি কি না? বুঝছি। কপারের তুল্য ভর কত? ওই যে বলেছি যে তুল্য সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। ধাতুর ক্ষেত্রে তার যোজনী, তাহলে কপারের যোজনী 2, 2 থেকে ভরকে 2 দিয়ে ভাগ দিয়েছে। কপার সালফেট যদি বলে, তাহলে কপার সালফেটের ভরকে, যে ধাতু লবণ না, লবণে হলো ক্যাটায়নের মোট চার্জ, তুল্য সংখ্যা কি? ক্যাটায়নের মোট চার্জ, তাহলে Cu2+, 2 দিয়ে ভাগ দিয়েছে। সালফিউরিক অ্যাসিড তো অলরেডি বলে ফেলেছি, 2 দিয়ে ভাগ। এরপরে ফ্যারাডের সূত্রের যে সীমাবদ্ধতা আছে, ট্রিপল আর, এটা 3বার রিডিং পড়বা। ফ্যারাডের সূত্রের যে সীমাবদ্ধতা আছে এটা রিডিং পড়বা, কারণ এটা থেকে নিচে কোনটি সঠিক, নিচে কোনটি সঠিক নয়, এরকম কোশ্চেন গাইড বইয়ে আছে, তাই যে কোনো সময় কোশ্চেন হয়ে যেতে পারে। তাই এটা জাস্ট রিডিং টপিক। আর এই যে আমরা বললাম 1 মোল ইলেকট্রনের চার্জ 96,500, অ্যাকুরেট মানটা অনেক সময় আসে যে প্রাপ্ত মান কত, 96,500 হিসাবের সুবিধার্থে ধরা হয়, বাট অ্যাকুরেট মানটা কিন্তু 96,473, বাট হিসাবের জন্য আমরা কত, 96,500।
তাহলে 1 ফ্যারাড ইকুয়াল টু 96,500 কুলম্ব ট্রিপল স্টার। সস্তা বাট আসবে। একটু চিন্তা করে অ্যান্সার দাও যে 1 ফ্যারাডে বলতে আসলে কি বোঝায়। 1 ফ্যারাডে বলতে বোঝায় একটি ইলেকট্রনের চার্জ নাকি 1 মোল ইলেকট্রনের চার্জ, বা 1 মোল মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ। এরপরে আসো, এটা ইম্পর্টেন্ট টপিক। দেখো 3টা লাল নীল সবুজ হলুদ কালার কোডেড হয়ে গেছে, এবং এটা আমি পরীক্ষা হলে যখন আমি তোমাদের স্টুডেন্ট ছিলাম, যখন আসতো তখন আমি আল্লাহর নাম নিয়ে ক্যালকুলেটারটা সামনে নিতাম, ভাবতো যে এখন বিশাল বড় ম্যাথ করবো। বাট এটা কিন্তু পরীক্ষা হলে আসে 1 মোল কপারকে ক্যাথোডে জমা করতে কত ফ্যারাড বিদ্যুতের প্রয়োজন, এটা আসে। এরকম কোশ্চেন আমরা সলভ করবো। বাট যখনই বলে 1 মোল কপার, তো তুমি তো জানো এই সমীকরণ Cu2 প্লাস 2টা ইলেকট্রন গ্রহণ করে Cu হয়, কপার হয়। তাহলে 1 মোল কপার সঞ্চিত যদি করতে চাও, তাহলে আমার এখানে 2 মোল ইলেকট্রন লাগে না? তাহলে 2 মোল ইলেকট্রনের চার্জ, 1 মোল ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাড ছিল না? তাহলে 2 মোল ইলেকট্রনের চার্জ 2 ফ্যারাড। এই যে 2 ফ্যারাড। আমি তো এগুলো ম্যাথ করতে হবে, সি ইকুয়াল টু ডাব্লিউ টাব্লিউ কী কী আছে এটা আছে, আসলে না, এগুলো দেখেই অ্যান্সার দেওয়া যায়। এবং একটু পরে আমরা দেখবো অনুশীলনী কোশ্চেন আছে একটা ক্রোমিয়াম দিয়ে। আচ্ছা, 1 মোল ইলেকট্রনের চার্জ বারবার আসছে, সস্তা করছেন। তাহলে বুঝলে আমার কাছে মনে হয় এই অধ্যায়টা তোমরা যদি বুঝতে পারো সহজ আছে, কিন্তু যদি এরকম মুখে বলা সহজ, তোমার মতো যখন স্টুডেন্ট ছিলাম আমার কাছে কিন্তু সহজ লাগেনি। বাট এখন চাপা মারতে মারতে পড়াতে পড়াতে এখন কিছু ইজি মনে হয়। দেখো সমতাকৃত সমস্যা, এটা দেখো একটা কোশ্চেন যদি তুমি টোটালি বুঝে যাও, দেখো মেডিকেলে আশা করছেন কিন্তু লাল কালি দিয়ে দাগানো, আর একটা কোশ্চেন যদি তুমি বুঝে যাও বাকিগুলো কিন্তু সেম নিয়মে সলভ করতে পারবা। কপার সালফেটের দ্রবণের মধ্য দিয়ে 160 মিলি অ্যাম্পিয়ার, দেখো একটা ঝামেলা চলে এসেছে, বলেছি অ্যাম্পিয়ার দিয়েছে মিলি অ্যাম্পিয়ার, 40 মিনিট বলেছি, সেকেন্ড দিয়েছি মিনিট, চালনা করলে সঞ্চিত কপার পরমাণু বলেছে, তার মানে কপার Cu, কপারের পরিমাণ। তাহলে এখন আমার সূত্র সঞ্চিত পদার্থের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল টু কী বলেছি, MIT/EF, তাই না? তাহলে এখন ডাব্লিউ ইকুয়াল টু M, কপারের ভর কত বসাবা? কপারের ভর কত বলো, বের করতে পারবা কপারের ভর? কপার জিঙ্ক আর কপার না, কপার হলো 63.5, তাহলে বসাও 63.5। আই মানে তড়িৎ প্রবাহ, মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে, আই অবশ্যই অ্যাম্পিয়ারে করে দিবা, টি মানে সেকেন্ড, তাহলে 40 মিনিট আমার রাখা যাবে না, 40 মিনিটকে 40 সেকেন্ডে করতে হবে, ডিভাইডেড বাই ই, কপার মানে কি দ্বি ধনাত্মক না, তাহলে 2 ইন্টু 96,500, ক্যালকুলেটারে বসাবা যেটা আসবে, এটা অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার, এটা হলো মিনিট আছে, এটাকে সেকেন্ড, যা আসবে এটা হলো উত্তর। এখানে বোঝার বিষয় যে যতই কপার সালফেট বলুক, অনেকে এখানে কপার সালফেটের ভর বসে না, সঞ্চিত কপার পরমাণুর পরিমাণ চাইছে, পরীক্ষা হলে কিন্তু যেটা যাবে সেটার ভর বসাতে হবে, এটাই জাস্ট তোমার পিক লাইন। এই সমীকরণটা দাগানো নাই, তারপর আমি বলবো পূর্বা 2 মোল পানি বিশ্লেষণে 2 মোল হাইড্রোজেন গ্যাস আর 1 মোল অক্সিজেন তৈরি হয়। এই দেখো এইটার কথা বলতেছিলাম, এটা বুঝতে আসছিলাম যে 1 মোল ক্রোমিয়াম ক্যাথোডে সঞ্চিত করতে কতটুকু বিদ্যুতের প্রয়োজন। এখন ক্রোমিয়াম তাহলে তোমার জানতে হবে Cr3+ হয়, প্লাস 3E- থেকে ক্রোমিয়াম, তাহলে আমার আলটিমেট কত মোল ইলেকট্রন লাগবে? 3 মোল। কেমন? 3 মোল। তাহলে এখন 3 মোল ইলেকট্রনের চার্জ মানে 3 ফ্যারাড, অথবা 3 ইন্টু 96,500 কুলম্ব। পরীক্ষার হলে যেটা থাকবে আমার সেটা দেখাতে হবে। তাহলে 3 ফ্যারাড আছে, অথবা 3 ইন্টু 96,500 কুলম্ব থাকতে পারতো, মানে এটা করে যেটা আসবে এত কুলম্ব থাকবে, ওটা উত্তর। এখানে সব যত কোশ্চেন আসে সব ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু MIT/EF। এই যে একটি ধাতব সালফেট দ্রবণে এত অ্যাম্পিয়ার 1 ঘন্টা, 6 অ্যাম্পিয়ার 40 মিনিট, 5 অ্যাম্পিয়ার 10 মিনিট, 5 অ্যাম্পিয়ার 10 মিনিট, মানে যাই আসুক না, ডাব্লিউ ইকুয়াল টু MIT/EF। এটা বলেছি মানে এটা দিয়ে করবে, এটা কিন্তু সহজ মিলে যাচ্ছে। কিন্তু এই যে কপার সালফেটে প্লাটিনাম তড়িৎদ্বারের সাথে 1 ঘন্টায় এত অ্যাম্পিয়ার কপার পরমাণু বলছি। তাহলে মোটামুটি উপরে ফ্যারাডের প্রথম সূত্র থেকে যে ম্যাথগুলো আসবে, ম্যাথগুলো কিন্তু তোমার ওই নিয়মেই অ্যান্সার করতে হবে, তাই না? আগে ম্যাথগুলো পারবা, ডাব্লিউ ইকুয়াল টু MIT/EF, M/EFটা আসলে কিন্তু জেড, তড়িৎ তুল্যাঙ্ক। এখন আসো আমরা চলে এসেছি এবার আসলে একটা জিনিস বোঝার কনসেপ্টের বিষয় খেয়াল করো, যে ক্যাথোডে কে যাবে এবং অ্যানোডে কে যাবে, এটা আসলে কিভাবে বোঝা যায়, এটা আসলে কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করে। সাধারণত আমি তোমাকে যদি একটু বোঝাতে চাই, এখানে একটু কথা বলি, হ্যাঁ, সেটা হলো মনে করো NaCl জলীয় দ্রবণ, কি বললাম, NaCl এর জলীয় দ্রবণ,
এখন বলো জলীয় মানে কি, সেখানে পানি আছে না, তাহলে NaCl এ Na প্লাস Cl মাইনাস, জলীয় মানে H প্লাস ও H মাইনাস, তাহলে এই দ্রবণ মানে তো এই পাত্রের ভিতরে এই সবই আছে। এখন তোমাদের যে বেসিক দিয়ে একটু পানি খাবো, বেসিক মনে রাখবো, অধিক সক্রিয়, এটা আমরা ক্লাসে পড়াইছি কিন্তু, যে সলভিং ক্লাসে, অধিক সক্রিয় ধাতু অ্যানোড, কি বললাম, অধিক সক্রিয় ধাতু অ্যানোড, ব্যা কম সক্রিয় ধাতু ক্যাথোড। তাহলে অধিক সক্রিয় ধাতু অ্যানোড, কম সক্রিয় ধাতু ক্যাথোড। কীভাবে মনে রাখবো, ব্যা অধিক অ্যানোড, কম ক্যাথোড। এখন কথা হচ্ছে তাহলে আমার অবশ্যই সক্রিয়তা সিরিজ তো চিনতে হবে, তা নাহলে আমি বলতে পারবো না যে অধিক সক্রিয়কে কম সক্রিয়কে। তাহলে অধিক সক্রিয় ধাতু অ্যানোড, কম সক্রিয় ধাতু ক্যাথোড, তাহলে আমার সক্রিয়তা সিরিজ জানতে হবে। তাহলে এবার দেখো অ্যানোড ক্যাথোড কী হবে, তার ভিতরে এই যে 1 নম্বর বলছে তড়িৎ রাসায়নিক সারিতে সক্রিয় আয়নের অবস্থান উপরে না নিচে, এটার উপর ডিপেন্ড করে আমরা অ্যানোড ক্যাথোড আইডেন্টিফাই করবো। এটা একটা কথা বলেছে, তাহলে এই কথাটা বুঝলাম কি না, যে অধিক সক্রিয় অ্যানোডে যায়, কম সক্রিয় ক্যাথোডে যায়। এখন কথা হয়েছে যে তোমার পরীক্ষার হলে অনেক সময় একটু কঠিন হয়ে যাবে, যারা আজকে ফার্স্ট দেখতেছো, A প্লাস বাই A ইকুয়াল টু প্লাস 0.76 ভোল্ট এরকম দেওয়া থাকে, এবং B2 প্লাস বাই B ইকুয়াল টু প্লাস 0.33 ভোল্ট এরকম দেওয়া থাকে। বলা হয় এই দুইজনের ভিতরে অ্যানোডকে ক্যাথোডকে, এটা তো অজ্ঞাত ধাতু, A B X Y এরকম দেওয়া থাকবে। তা এই সময় আমাদের সূত্র কি, বি কম বাম, কি বললাম, বি কম বাম, বি কম বাম। তাহলে অ্যানোড ক্যাথোডের এই একটা নিয়ম, অধিক সক্রিয় কম সক্রিয়, এই আর একটা নিয়ম, বি কম বাম। আবার 3 নম্বর নিয়ম আছে অ্যানোড ক্যাথোডে, সেটা হলো অনেক সময় এরকম থাকে, বা এবি দিয়েও তোমার থাকতে পারে, যাই থাকুক না কেন এরকম, এরকম একটা কোষের বিক্রিয়া বা রিয়াকশন দেওয়া থাকে, ডায়াগ্রাম দেওয়া থাকে। তাহলে প্রথমে যেটা থাকে সচরাচর এটা হয় অ্যানোড, পরে লবণ সেতুর পরে যেটা থাকে সেটা হয় ক্যাথোড। তাহলে অ্যানোড ক্যাথোড সহজে যদি অজ্ঞাত হয়ে যায়, জ্ঞাত থাকে, যাই থাকুক না কেন, আমরা এই সূত্র প্রয়োগ করবো, অধিক সক্রিয় ধাতু অ্যানোড, তাহলে সক্রিয়তা সিরিজ মুখস্থ করবো, অধিক সক্রিয় ধাতু অ্যানোড, কম সক্রিয় ধাতু ক্যাথোড। বি কম বাম, যদি আমার জারণ বিজারণ বিভব দিয়ে দেয়, তাহলে বি কম বাম, বিজারণ বিভব কম হলে বাম তড়িৎদ্বার বা অ্যানোড, মানে বাম তড়িৎদ্বার মানেই অ্যানোড, যেমন এটা হলো বাম সাইডে আছে, বা তাহলে বাম তড়িৎদ্বার অলওয়েজ অ্যানোড হয়। তাহলে 1 2 3 সুপার ইম্পর্টেন্ট কথা, কিন্তু এই কনসেপ্ট 3টা আজীবন লাগবে, বইয়ের এক জায়গায় সুন্দর করে লিখে রাখো যে অ্যানোড ক্যাথোড কীভাবে আইডেন্টিফাই করবো। অনেকে পাজেল্ড, হিমশিম খাবা পরীক্ষা হলে বের করতে, অ্যানোড ক্যাথোড কীভাবে বের করে। তাহলে এই কনসেপ্ট জানা থাকলে খুব সহজে কিন্তু অ্যানোড এবং ক্যাথোড কে, এটা কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবে। এবার আসো যেখানে ছিলাম, NaCl এর জলীয় দ্রবণ। এখন তাহলে বলো, মনে করো এটা ক্যাথোড, এই যে ক্যাথোড দণ্ড, এটা মনে করো অ্যানোড, এটা মনে করো অ্যানোড দণ্ড। তাহলে এখন অ্যানোড এবং ক্যাথোড, ক্যাথোডে কে যাবে, ক্যাটায়ন সমূহ ক্যাথোডে যায়, কি বললাম 4 নম্বর বেসিক। অ্যানায়ন সমূহ অ্যানোডে যায়, জানো না, আর ক্যাটায়ন সমূহ ক্যাথোডে যায়। অ্যানায়ন অ্যানোড, ক্যাটায়ন ক্যাথোড, তাই না। এখন তাহলে অ্যানায়ন সমূহ অ্যানোডে যাবে, ক্যাটায়ন সমূহ ক্যাথোডে যাবে। তাহলে এখন আমার কথা হচ্ছে ভাই ক্যাটায়ন তো দুইটা, Na প্লাস H প্লাস, তাহলে যাবে এটা কি, বিধি তুমি বলে দাও আমি কার, মানে দুইজনের ভিতরে যাবে তো একজন, আসলে যাবেটা কি। তাহলে এখন এই জন্য আমাদের সক্রিয়তা সিরিজ চিনতে হবে, যাদের সক্রিয়তা কম দুইজনের ভিতরে সে যাবে। কেন, এবার আসল পড়ায় যায়, এই বক্সটা আসলে কি বুঝায় এবার তুমি বুঝতে পারবা। এই বক্সটা হলো ধাতুর সক্রিয়তা সিরিজ, আর ডান পাশে হলো দুইটা দেয়া আছে, এখানে হলো ক্যাটায়ন, এই বক্সটা কিন্তু আমাদের লাগবে, এখানে একটু আমি টাইম নিব। হ্যাঁ, ক্যাটায়ন অ্যানোড, কারণ অনেক MCQ সিকিউর কনসেপ্ট এটার ভিতরে লুকায়িত, না পারলে অঙ্ক পারা যায় না, কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায় না, ওই পাত্রপাত্রী বোঝা যায় না। এটাই কিন্তু বেসিক তোমার এই অধ্যায়ের জন্য, যে ক্যাটায়ন অ্যানোড আইডেন্টিফাই করা। তাহলে প্রথমে এই 4টা কনসেপ্ট তুমি বুঝলা, যে এই 4টা দিয়ে আমি অ্যানায়ন, ক্যাটায়ন, ক্যাথোড, অ্যানোড বুঝে ফেললাম। এখন ওই যে বললাম যে অ্যানায়ন সমূহে অ্যানোডে যায়, ক্যাটায়ন সমূহ ক্যাথোডে যায়, ভাই তার মানে অ্যানায়ন তো দুইটা, ক্যাটায়ন তো দুইটা, তাহলে যাবেটা কি, ওটার জন্য এই সিরিজটা মুখস্থ করতে হবে। কেন, দেখো, কে না ম্যাকগাইভার এলো যেন ফিরে সোনা পাবে হায়, কাপুরুষ হাজি আজি পিটি বাদ গেছে, পেটাবে তারপরে আমায়, কাপুরুষ হাজি এই যে আছে HG, হ্যাঁ,
তাহলে পাবে আমায় কাপুরুষ হাজি আজি পেটাবে আমায়। তোমরা এই ছন্দটা পড়ছো কিনা, যে কে কে নাম এক গাইবার এলো যেন ফিরে সোনা পাবে হায়, কাপুরুষ হাজি আজি পেটাবে আমায়। এটা হলো ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ। এখন বলো সক্রিয়তা মুখস্থ না করে বলো যে ক্যাটায়নের সক্রিয়তা কি উপরেরটা সব থেকে সক্রিয় না নিচেরটা? দেখো নিচে আছে অরাম বা সোনা। সোনার সক্রিয়তা পৃথিবীতে সব থেকে কম, এই জন্য সোনার দাম কিন্তু সব থেকে বেশি, কারণ এটা পরিবেশের উপাদানের সাথে বিক্রিয়া করে না, এ কারোর সাথে ভেজাল করতে চায় না, পরিবেশের উপাদানের সাথে রিয়াকশন করতে চায় না, এ নিষ্ক্রিয়, কারোর সাথে বিক্রিয়া করবে না, বহু বছর পর পর্যন্ত এটা অপরিবর্তনীয় থাকবে, এই জন্যই তো এর দাম বেশি। তাহলে এখন মনে রাখতে হবে যে আর নিচে যারা আছে এরা কম সক্রিয়। কি বললাম? এরা কম সক্রিয়। উপরে যারা আছে এরা অধিক সক্রিয়, তাই না? তাহলে নিচে যারা আছে এরা কম সক্রিয়, উপরে যারা আছে এরা অধিক সক্রিয়। এখন তাহলে বলো দুইজনই চার্জিত আছে, অরাম মানে সোনা, সোনাও চার্জিত আছে, উপরে পটাশিয়াম বা আমি অন্য একজনকে নিলাম Na+, দুইজনই চার্জিত আছে। ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাওয়া মানে কি? ক্যাথোডে যাওয়া মানে এ 3টা ইলেকট্রন গ্রহণ করে এর গায়ে অরাম আকারে জমা হবে, এ ইউ হয়ে যাবে, মানে 3টা ইলেকট্রন গ্রহণ করে অরাম হয়ে যাবে। তার মানে কি? চার্জ মুক্ত হবে। কি বললাম? চার্জ মুক্ত হবে। বেসিক খাটায় বলো, এও ধাতু এও ধাতু, দুইজনের একজন চার্জ মুক্ত হবে। কে হবে? ভাইয়া ঝই ঝামেলা। চার্জ মুক্ত মানে কি? ঝই ঝামেলা মুক্ত থাকা, নিষ্ক্রিয় থাকা। তাহলে বুঝতে হবে যে নিচে যারা আছে এদের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, কারণ এরা চার্জ মুক্ত হয়ে চার্জিত অবস্থা মানে কি? বিক্রিয়া করতে চায়, সক্রিয়তা বেশি। তাহলে চার্জ মুক্ত থাকা মানে কি? সে ভালো আছে, চার্জ মুক্ত থাকতে চায়, আমি কোনো ঝই ঝামেলায় যেতে চাই না। তাহলে অরাম কিন্তু আগে যাবে। তাহলে সক্রিয়তা সিরিজের যারা নিচে তারা আগে ক্যাথোডে যাবে, কারণ তারা আগে চার্জ মুক্ত হতে চায়। তাহলে তুমি এবার বলো, দুইজন আছে, হাইড্রোজেন আছে, সোডিয়াম আছে। হাইড্রোজেনের অবস্থান এই, সোডিয়ামের অবস্থান এই, তাহলে যাবে কে? হাইড্রোজেন। হাইড্রোজেন আগে চার্জ মুক্ত হবে, তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এখন এক্সেপশন পরে, বেসিক কনসেপ্ট এটা। তোমার ব্রাইন হলে এখানে কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে যায়, ব্রাইনের চিন্তা পড়ে। আগে তুমি যেটা তোমাকে বলেছি এটা যদি আসে, সরি বলে জলীয় দ্রবণ শুধু বলে যদি, তাহলে কি হবে? এটা ওকে ভাই অ্যানোডে কে যাবে? ভাই অ্যানায়ন সময় অ্যানোডে যাবে। ভাই একই ঝামেলায় পড়ে গেলাম যে অ্যানায়ন যে দুইটা, ঠিক একইভাবে তোমার এখানেও সক্রিয়তা সিরিজ মনে রাখতে হবে। ওহিওর বালক কইল সালফেট নাইট্রেট, এটা একটা ছন্দ। আর একটা হলো নাসা কবে আইলো হয়, আমার কাছে এটা ভালো লাগে যে না সা, না সা কবে আইলো হায়, মানে উপর থেকে নিচে সেম। এখানে নিচে সক্রিয়তা কম, এদেরও নিচে সক্রিয়তা কম, উপরের দিকে সক্রিয়তা বেশি। তাহলে ওকে ফাইন ভাইয়া, তাহলে দুটো কনসেপ্ট বুঝে গেলাম। তাহলে এখন তুমি আমাকে বলো, এখানে হাইড্রোক্সিল মূলক আছে, ক্লোরাইড মূলক আছে। দেখো OH মাইনাস Cl মাইনাস, তাহলে OH মাইনাস যাবে। তাহলে এখানে কে যাবে? OH মাইনাস। এখন OH মাইনাসের বদলে পরীক্ষা হলো অলওয়েজ অক্সিজেন বা O2 গ্যাস। তাহলে তোমাকে যদি বলে তাহলে ক্যাথোডে কে যাবে? H2, অ্যানোডে কে যাবে? O2। যদি আমরা এটাকে সুন্দর করে কিন্তু একটা পেজে সবগুলো দিয়ে যাই, তুমি একসাথে রিভাইজ করতে পারো, বাট বেসিক কনসেপ্ট এটা, নিচে যারা তারা আগে মুক্ত হবে। তাহলে বুঝলা এই বক্সের মর্ম? বুঝলা? এছাড়া এটা তো সারি, তাহলে এটা আমরা সারি ক্লিয়ার করলাম। তা বাদে দ্রবণে ক্যাটায়নে অ্যানায়নে ঘনমাত্রা, যেমন ব্রাইন। ব্রাইন মানে কি? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। কেমন দ্রবণ? গাঢ় জলীয় দ্রবণ। তখন কিন্তু সোডিয়াম যায়, কারণ গাঢ়। তাহলে ওটা একটা ম্যাটার, একটা ফ্যাক্ট, ঘনমাত্রা। আর একটা তড়িৎদ্বারের প্রকৃতি, যেমন সোডিয়াম যদি অ্যামালগাম তড়িৎদ্বার থাকে, মার্কারি তড়িৎদ্বার, তাহলে সে সোডিয়াম অ্যামালগাম তৈরি করবেই, সে ঘনমাত্রা যা থাক, সারিতে উপরে থাক না নিচে থাক, তখন এটা প্রায়োরিটি। তাহলে 3-4 উপরেই ডিপেন্ড করে। ছোটোবেলা থেকে আপনি একটা পড়ছেন যে সারিতে অবস্থান, এখন পড়বেন ক্যাটায়নের ঘনমাত্রা, আর একটা হলো তড়িৎদ্বারের প্রকৃতি। বুঝছো? এখানে কিন্তু এটা কিন্তু কোটি টাকার কথা। হ্যাঁ, এই কনসেপ্টটা যদি আমাদের শিটে আছে, তারপর তুমি এক জায়গায় লিখে রাখবা। দেখো ওই কথাটি তোমার এখানে একটু ডিটেলস বলেছে যে সমধর্মী আয়নের ঘনমাত্রা সোডিয়ামের জলীয় দ্রবণে OH এর ঘনমাত্রা থেকে, এটা না, ঘনমাত্রা অনেক বেশি, কত গুণ বেশি, এই যে এই লাইনটা, এটা সবাই ট্রিপল স্টার দাও। ক্লোরিন এর ঘনমাত্রা OH মাইনাসের ঘনমাত্রা থেকে 10⁶ গুণ বেশি। যদি ব্রাইনের কথা বলে, ব্রাইন মানে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। এখন এখানে অ্যানোড এবং ক্যাথোডে এক্সেপশন কেন হচ্ছে? কারণ ব্রাইন মানে হলো সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, এখানে ক্লোরাইডের ঘনমাত্রা বেশি, তাই ওখানে অক্সিজেন না হয়ে ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে, এটা এক্সেপশন, ওইটাই এখানে বলেছে। আর তড়িৎদ্বারের প্রকৃতি ওই যেটা আমি বললাম যে সোডিয়াম অলওয়েজ অ্যামালগামের কাছে যাবে, সোডিয়াম অ্যামালগাম তৈরি হবে যদি অ্যামালগাম তড়িৎদ্বার থাকে। ওই কথাগুলি এখানে যে
ডাউন পদ্ধতিতে কি করা হয়? গলিত NaCl। ডাউন পদ্ধতিতে কি? গলিত মানে আর কেউ নাই, Na+Cl-, তাহলে এটাকে ভাঙলে Na+Cl-, ক্যাটায়ন সমূহ ক্যাথোডে চলে গেল, অ্যানায়ন সমূহ অ্যানোডে চলে গেল, শেষ। ক্যাথোডে কি তৈরি হবে? সোডিয়াম ধাতু। অ্যানোডে কি হবে? ক্লোরিন গ্যাস, তাই না? ওকে ফাইন। এখন মার্কারি ক্যাথোড সেলে সোডিয়াম যদি হয়, মার্কারি মানে কি? অ্যামালগাম, তাহলে সোডিয়াম অ্যামালগাম তৈরি হয়, ওটাই ওখানে তুমি একটু ব্যাখ্যাটা পড়ো। এই যে এখানে এটাই বলা আছে যে সোডিয়াম অ্যামালগাম তৈরি হয়। যদি বলা হয় NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে, জলীয় দ্রবণ বলতে এই ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ। এখন ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কী তৈরি হয় এক্সট্রা করে তোমার মনে রাখতে হবে, NaClO এবং সোডিয়াম ক্লোরাইড। এটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, কারণ এটা কোশ্চেনে আসে। কিন্তু বিক্রিয়া করে দেখা যায় যে সোডিয়াম ক্লোরাইড কোথা থেকে আসলো, বিক্রিয়া যারা অবশিষ্ট থাকবে তারা বিক্রিয়া করে এটা তৈরি করলো। বাট এটা আমি বলেছি মুখস্থ করে যেতে হবে, কারণ পরীক্ষা হলে যখন আসবে তখন ওই ব্রাইন ভেঙে এক্সেপশন, কারণ এখানে ঘনমাত্রা 10⁶ বেশি, বাকি থাকলো এটা যুক্ত, এটার থেকে মনে রাখাটা একটু জরুরি। মনে রাখলে টপ করে অ্যান্সার দেখাতে পারবা। গলিত CaCl2 পারবা, গলিত মানে এই দুইটাই। বক্সাইট দিয়ে অ্যালুমিনিয়াম ধাতু, ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য নিকেল এবং ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়, ট্রিপল স্টার, কারণ মেডিকেলে আশা করছে। এবার দেখো, ওই যে বললাম যে অ্যানোডে কে উৎপন্ন হয়, ক্যাথোডে কে উৎপন্ন হয়, এবার একটু তুমি নিজে প্র্যাকটিস করবা এবং তোমার বইয়ে সুন্দর করে যে কয়টা আছে এখানে অ্যাড করে দিয়েছি। তোমার কাজ হবে যে কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম যে ক্যাটায়ন সমূহ ক্যাথোডে যায়, অ্যানায়ন সমূহ অ্যানোডে যায়, অধিক সক্রিয় ধাতু অ্যানোড, কম সক্রিয় ধাতু ক্যাথোড। যদি আমার জারণ এবং বিজারণ বিভব দেওয়া থাকে, আমাদের টেকনিক হবে বি কম বাম। কি বললাম? বি কম বাম মানে কি? বিজারণ বিভব কম হলে বাম তড়িৎদ্বার বা অ্যানোড। তাহলে এবং সক্রিয়তা সিরিজের যে সিরিজ বা সারিটা তুমি মুখস্থ করেছ, নিচে যারা আছে কে নাম এক গাইবার এলো যেন ফিরে শোনা পাবে হাই, কাপুরু সাজিয়াজি পেটাবে আমায়, মনে নেই? আর যদি বলে অ্যানায়ন সমূহের সিরিজটা ভাইয়া সিকোয়েন্সটা কি? অধিক সক্রিয় থেকে কম সক্রিয়, কীভাবে মনে রাখবো? নাসা কবে আইলো হাই, মানে তোমার নাইট্রেট থেকে শুরু, হাইড্রোক্সিল মূলক থেকে শেষ। ওকে ফাইন। এভাবে এবার তুমি তাহলে নিজে থেকে প্র্যাকটিস করবা যে গলিত NaCl হলে কি হবে, ব্রাইন হলে কি হবে। গলিত NaCl মানে Na+ আর Cl-, তাহলে সোডিয়াম ধাতু ক্লোরিন চলে গেল। বাট যদি বলে ব্রাইন, ব্রাইনে তো Na+ Cl- দুইটা আছে। ওকে ফাইন, আমি একটু তোমাকে ধরিয়ে দেই যে এখানে তো Na+ আছে, Cl- আছে, H+ আছে, OH- আছে। তাহলে ওখানে বলেছে যে ক্লোরিন আয়নের ঘনমাত্রা 10⁶ গুণ বেশি, তাহলে অবশ্যই এখানে ক্লোরিন যাবে। যদিও কথা ছিল অক্সিজেন তৈরি হবে, বাট ব্রাইনে এক্সেপশনের কারণে ক্লোরিন গ্যাস, এটা এক্সেপশন। আর মার্কারি থাকলে ওই যে বললাম যে সোডিয়ামের বউ হলো মার্কারি, সোডিয়াম থাকলে মার্কারি যাবে, তাহলে এখানে সোডিয়াম অ্যামালগামটা অ্যানোডে মার্কারি তড়িৎদ্বারে তৈরি হবে, আর ক্যাথোডে হলো ক্লোরিন গ্যাস। তাহলে গলিত MgCl2 পারবা, এখানে Mg আর Cl বাদে আর কেউ নাই। PbO2ও পারবা, সেম কনসেপ্ট, গলিত PbI2 এটাও পারবা। তাহলে মোটামুটি সবই সেম, এক্সেপশনগুলো একটু কষ্ট করে আলাদা মনে রাখতে হবে, এবং তোমার বইয়ে সুন্দর করে এই যে এখানে যেটা লেখা আছে এটা তোমার বইয়ে অ্যাড করে নিবা। সক্রিয়তা সিরিজ অলরেডি আমরা পড়ে ফেলেছি। তবে এই সক্রিয়তা সিরিজ থেকে গাইড বই আমি দেখেছি কিছু কোশ্চেন আসে যে কে গরম পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করে। হ্যাঁ দেখো এখানে লেখা আছে যে নিচে যারা আছে এটা তো কম সক্রিয়, আমরা তো অলরেডি কনসেপ্ট পড়ে চলেছি যে এই যেটা হাইড্রোজেন হলো ডিমার্কেশন লাইন, উপরে যারা আছে এই যে প্রথম তিনটা, এরা পানি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, কারণ এটা অনেক সক্রিয়। বাট যখন একটু নিচে আসলো এটা পানিটাকে একটু গরম করতে হয়েছে, স্ট্রিম পানি থেকে তোমার হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। এরপর নিচে যারা আসলো এরা অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, একদম নিচে যারা এরা হাইড্রোজেন অপসারণ করতে পারে না। এটা থেকে আমি দেখেছি একটু কোশ্চেনের সাথে জাস্ট একবার দেখে একটু আইডিয়া করে রাখবা। লিথিয়াম সব থেকে সক্রিয় ধাতু। রাজ অম্লের সংকেত আমরা অলরেডি পড়েছি HCl, রাজ অম্লের সংকেত জানি না আমরা, HCl এর সাথে HNO3, পরীক্ষা হলে ভুলে যাই, তাহলে এখানে 3 আছে, এখানে 3 আর দিব না, এটার সামনে 3, এটার সামনে 3 দিব, এটার সামনে 1 দিব, শেষ। এরপর আসলে লবণ সেতু। লবণ সেতু কিন্তু ইম্পর্টেন্ট, লবণ সেতু থেকে একটা কোশ্চেন আসবে, আউট করা কোশ্চেন, সেটা হলো লবণ সেতুতে কোনটা ব্যবহার করা হয়, KCl বা পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট। কত ঘনমাত্রা? অনেকে 1m দাগাও, 1m হবে না, ট্রিপল স্টার 0.1m, 0.1m 1m না, কিন্তু লবণ সেতুতে ঘনমাত্রাটা, লবণের ঘনমাত্রা কিন্তু 0.1m, এবং ট্রিপল স্টার কিন্তু মুখস্থ করতে হবে।
আসবে আসবে আসবে। লবণ সেতুতে কোনটা ব্যবহার করা হয়? এর ঘনমাত্রা 0.1 ট্রিপল স্টার। এরপর দেখো ইএমএফ নির্ণয়। ইএমএফ নির্ণয়ের ক্ষেত্রে একটা বেসিক কথা বলে দেই যে পরীক্ষার হলে অনেকে ঘোলায় যাও যে ভাইয়া নার্নস্ট ইকুয়েশন আছে, আবার এই যে সস্তা একটা ইকুয়েশন আছে, অ্যানোডের জারণ বিভব যোগ ক্যাথোডের বিজারণ বিভব। পরীক্ষার হলে আমি কোনটা ইউজ করবো? আচ্ছা, তোমরা জারণ বিভব বিজারণ বিভব আশা করি জানো, না জানলেও একটু বলে দিব। এখন কথা হচ্ছে যে পরীক্ষার হলে যখন আসবে তুমি কোন সূত্র ইউজ করবা? ভাইয়া বলে দিই, প্রমাণ অবস্থা যদি হয় তাহলে এই সূত্র। কি বললাম? যদি প্রমাণ অবস্থা হয় তাহলে এটা। ভাইয়া প্রমাণ অবস্থা মানে কি? এখানে একটু কথা আছে। পরিবেশ রসায়নে আপনি যে প্রমাণ অবস্থা পড়েছেন যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm চাপ, এখানে কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রিতে কিন্তু প্রমাণ অবস্থা বলতে বোঝায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm চাপ, ঘোলানো যাবে না। এখন কথা হয়েছে এটা কিন্তু প্রমাণ অবস্থা এবং দ্রবণের ঘনমাত্রা 1m, এটা হলে প্রমাণ অবস্থা। এটার বাইরে যাই হোক না কেন, মনে করো দিছে 25 ডিগ্রি সেলসিয়াস 1 atm, দ্রবণের ঘনমাত্রা 0.1m, হবে না, এটা অপ্রমাণ অবস্থা। কি অবস্থা? অপ্রমাণ অবস্থা। ব্যা অপ্রমাণ অবস্থা মানেই হলো নার্নস্ট ইকুয়েশন। তাহলে আমার প্রমাণ অবস্থার শর্ত যদি মানে আমি এই সূত্রে যাব, অ্যানোডের জারণ বিভব ক্যাথোডের বিজারণ বিভব। অনেক স্টুডেন্ট দেখেছি যে অ্যান্সার ভুল করে আসে, পরীক্ষা হলে আসছে নার্নস্ট অপ্রমাণ অবস্থা, আল্লাহর নাম নিয়ে সুন্দর করে বসাই দিয়ে অ্যান্সার রং করে আবার কনফিডেন্টলি বলছে ভাই ম্যাথ মিলে গেছে। মেলেনি, কিন্তু ভুল হয়েছে, কারণ প্রমাণ অবস্থা বললে এই সূত্র, যদি না বলে তাহলে কিন্তু নার্নস্ট ইকুয়েশন। আচ্ছা, এরকম যদি আমার একটা ডায়াগ্রাম দেওয়া থাকে, আমি কিন্তু বলেছিলাম যে এরকম যদি ডায়াগ্রাম দেওয়া থাকে তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রথমে অলওয়েজ কিন্তু অ্যানোড থাকে। কি বললাম? প্রথমে অ্যানোড থাকে, তারপরে ক্যাথোড থাকে, মাঝখানে লবণ সেতু থাকে। এটা কিন্তু বেসিক স্ট্রাকচার কেমিস্ট্রি। এই যে প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থার শর্তটা এখানে কিন্তু লিখে দিয়েছি। দেখো 1m হতে হবে, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, এবং হাইড্রোজেন তড়িৎদ্বারের প্রমাণ বিভব 0 ভোল্ট। এরপর আসুন আর একটা হট টপিক, মেডিকেল কিন্তু কোশ্চেনও আসছে, এই যে দেখো, যে সেটা হলো বোর্ডেও অনেক কোশ্চেন আসে এখান থেকে, যে নিচের কোনটি, দেখো এই দুইটা হেডলাইন, যে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কোনটা আর সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার কোনটা। তাহলে এটা সহজ, একবার পড়লেই হয়ে যাবে যে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কোনটা, আরেকটা বলেছে সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার কোনটা। এখন প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার একটাই আছে, সেটা হলো প্রাইমারি বা মুখ্য নির্দেশক হাইড্রোজেন তড়িৎদ্বার, ট্রিপল স্টার। যে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হলো হাইড্রোজেন তড়িৎদ্বার। বাকি যারা আছে তারা সেকেন্ডারি, যেমন ক্যালোমেল তড়িৎদ্বার, এই G2Cl2 সংকেতটা লাগবে লাগবে লাগবে, সিলভার ও সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, এরা হলো সেকেন্ডারি বা গৌণ। তাহলে হাইড্রোজেন হলে প্রাইমারি বা মুখ্য, ক্যালোমেল বা সিলভার হলে সেকেন্ডারি বা গৌণ। ঠিক আছে, সবসময় যে স্ট্রাকচারই থাকুক প্রথমে অ্যানোড হয় পরে ক্যাথোড হয়, এটা অলরেডি পড়েছো। তবে তোমার বইয়ে বিজারণ বিভবের মান দেওয়া আছে। কিসের মান? বিজারণ বিভব। এই বিজারণ বিভবের মান কিছু কিছু পড়তে হয়, যেগুলো লাল দাগ দেওয়া আছে এগুলো বিজারণ বিভবের মানটা একটু দেখে যাবে। অ্যাটলিস্ট লেড, হাইড্রোজেন, লেড, জিঙ্ক, ওই জিঙ্ক 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 জিঙ্কেরটা পড়ে যাবা, কপার 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 কপারটা পড়ে যাবা, অ্যাটলিস্ট এগুলো পড়ে যাবা, লাস্টেরটা প্রথমটা, এগুলো অ্যাটলিস্ট পড়ে যাবা। হ্যাঁ, কারণ বিজারণ বিভব কিন্তু অনেক সময় আসে, মেইনলি কিন্তু কোশ্চেনে দেওয়া থাকে যে এটা বিজারণ বিভব এত, ওটার আরটা। যদি না থাকে তখন কি করবা, বা অনেক সময় বলে দেয় যে এর জারণ বিভবের মান কত, এর বিজারণ বিভব মান কত। আপনার বইয়ে যেটা দেওয়া আছে এটা কিন্তু বিজারণ বিভবের সব, অনেকে পড়ে যায় বাট খেয়ালই করি না যে এটা আসলে কি। এটা কিন্তু বিজারণ বিভবের সারি। তাহলে মোটামুটি যতটুকু আমরা বললাম, একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মোটামুটি যতটুকু পড়েছি একটু রিক্যাপ করেন, 1 মিনিট একটু রেস্ট। মোটামুটি আমরা কিন্তু অধ্যায়ের প্রায় মেজর পোর্শন শেষ করে ফেলেছি। হ্যাঁ, আশার বাণী হলো এটা যে আমরা মেজর পোর্শন শেষ করে ফেলেছি এবং প্রায় লাস্টের দিকেই আছি।
কারণ লাস্টে যে ব্যাটারি পোর্শনটা আমরা সুন্দর করে এক জায়গায় পড়ে ফেলেছি। এরপরে কিছু ধাতু আছে, একদম লাস্টের টপিকও দেখো একটা ধাতুর আয়নের বক্স আছে, ওই বক্স থেকে কিন্তু মেডিকেলে কোশ্চেন আসে, ওটা আমরা ছন্দ দিয়ে পড়ে ফেলবো, সমস্যা নেই। যে ফ্লোরাইড আয়ন কোথায় থাকতেছে, সর্ষে নাকি বীজে নাকি মূত্রে নাকি সেরামে পারা যায় না কিন্তু, তবে কোনো ডাক্তার যদি চোখে পড়ে যায় যে জায়গাটা, কোশ্চেন কিন্তু হবে। এবং রিসেন্ট আমাদের টুথপেস্টে দেখো মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে টুথপেস্টে, তাহলে ফার্মাসিউটিক্যালে কী পাওয়া যায়, ধাতব দুধে কোনটা পাওয়া যাচ্ছে, সবগুলোই কিন্তু কোশ্চেনে আসে। সেরামে কোনটা, রক্তে কোনটা, পানিতে কোনটা, মাটিতে কোনটা, তো ওগুলো আমরা ছন্দ দিয়ে পড়বো, সমস্যা নেই। তাই এই অধ্যায় লাস্ট মানে স্কিপ করা কিন্তু ওই নেই, লাস্টেও কিন্তু ইম্পর্টেন্ট অনেক টপিক আছে। ব্যাটারিটা তো হাই ইয়ার টপিক, ওটা আসবেই। এবার দেখো এখানে সস্তা কিছু কথাবার্তা আছে, বাট দেখো লাল লাল হয়ে গেছে, মানে মেডিকেলের ফেভারিট জায়গা এটা, যে ধাতুর যে ক্ষয় হচ্ছে, এখানে মরিচের সংকেত পড়বা। যে প্রলেপ দেওয়া হচ্ছে, জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে, এবং এটা অলরেডি পড়েছি আমরা, ক্রোমিয়াম এবং নিকেলযুক্ত সংকর যে ধাতু আছে এরা মরিচা প্রতিরোধ করে, এটা অলরেডি পড়েছ। আচ্ছা, এই যে এগুলো লোহার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে কিনা, এগুলো কিন্তু আসে, যে কার পাত্রে কাকে রাখা যাবে, কার পাত্রে কাকে রাখা যাবে না। এটা আমরা যখন ম্যাথ করতে চাই তখন আমরা বলি যে এটা আসলে কীভাবে অ্যান্সার করবো। যার পাত্র তাকে অ্যানোড ধরব, যেটা দ্রবণ তাকে ক্যাথোড ধরব। কি বললাম? যার পাত্র, মনে করো দেখো বলেছে লোহার পাত্র, তাহলে আয়রনকে অ্যানোড ধরো এবং কপারকে ক্যাথোড ধরো, দুইটা ধরে ইএমএফ এর মান বের করো, মানে অ্যানোডের জারণ বিভব, মানে ই নট সেল, অ্যানোডের জারণ বিভব যোগ ক্যাথোডের বিজন, দুটোর ভিতরে কি অ্যানোড কে ক্যাথোড, আপনাকে কি বলছে? বললাম যে পাত্র অ্যানোড, বাকিটা ক্যাথোড। এটা ধরে কি কি ঘটতে পারে, এটা মানে প্লাস পাইতে পারো, মাইনাস পাইতে পারো, জিরো পাইতে পারো। তাহলে জিরো মানে তো নিষ্ক্রিয়, কোনো বিক্রিয়াই ঘটবে না, জিরো তো আসবে না, তোমার হয় প্লাস আসবে নয় মাইনাস আসবে। প্লাস মানে সক্রিয় বিক্রিয়া ঘটে, তাহলে রাখা যাবে না। বিক্রিয়া হলে কি রাখা যাবে? একটা পাত্রের ভিতরে তুমি রাখছো, বিক্রিয়া করতেছে, তাহলে ফুটা হয়ে বের হয়ে যাবে, তার মানে কি রাখা যাবে না, তাহলে রাখা যাবে না বা রাখা নিরাপদ নয়। আর যদি মাইনাস আছে রাখা যাবে। এগুলো আমরা এমসিকিউ সলভিং ক্লাসে ডিটেলস ধরে পড়াইছি, তোমার যখন টপিক ধরে পড়ানো হয়েছে আরও ক্লিয়ার হবে। তো এই জন্যই আমাদের র্যাপিড রিভিশনটা সাধারণত 3 স্টেপ, মানে এক স্টেপে সব কিছু কভার হয় না, যখন আরেকটা স্টেপে যাওয়া হয়। এই জন্য আমি 3টা ফানেলে ক্রিয়েট করেছি, যে প্রথমে কিছু জানবে, তারপরে কিছু জানবে, তারপরে আরেকটু জানলে টোটাল মিলে তোমার পরিপক্ক হবে। সব তো এক প্যাটার্ন এক জায়গায়, কোর্সেন সলভিং তো এটার ভিতরে ঢুকানো যাচ্ছে না। আবার তুমি যদি শুধু আজীবন কোর্সেন সলভ করো, বই না পড়ো, তাহলেও পারা যায় না। তাহলে বই পড়বা, কোর্সেন সলভ করবা, প্রিভিয়াস কোর্সেন অ্যানালাইসিস, আমাদের যে স্টাইল 4টা কোর্সেন অ্যানালাইসিস করে এভাবে করবা। এখন এখানে একটা এক্সেপশন আছে, ডেল জি নট, এটা ই নট সেলের সাথে উল্টো, প্লাস মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে, বাট এটা যদি ঋণাত্মক হয় তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে, উল্টো। কিন্তু গিবসের মুক্ত শক্তির যে পরিবর্তনটা আছে এটা কিন্তু টোটালি উল্টো। এই যে গিবসের মুক্ত শক্তির হ্রাস, যেটা জাস্ট মনে রাখবা যে ই এর সাথে ডেল জি এর উল্টো, মানে ভাইস ভার্সা, তাছাড়া ওখান থেকে আর কিছু নেই। এটা পড়ে ফেলেছি আমরা, অ্যানোডে জারণ বিভব, ক্যাথোডে বিজারণ বিভব পারব। এবার আসো এখানে, তোমরা তো অলরেডি জানছো যে যদি বেশি হয়, প্লাস হয়, মানে ধনাত্মক বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয়। যদি জিরো হয় তাহলে সাম্য অবস্থায় আসে, এটাকে বলা হয় ডেড সেল বা মৃত কোষ। এরপরে যদি নিচে হয় তার মানে ঋণাত্মক, মানে স্বতঃস্ফূর্ত কোনো বিক্রিয়াই ঘটবে না। এরপরে আসো আমরা একটা টেকনিক্যাল জিনিস মুখস্থ করবো, সেটা হলো ব্যাটারির ইএমএফ। আগেও কিন্তু আমরা একটা ব্যাটারি ইএমএফ পড়েছি, বলেছিলাম যে এই অধ্যায়ে তোমার বেশ কিছু ইএমএফ পড়তে হবে। এই 6টা ব্যাটারির ইএমএফও তেমন। দীর্ঘ একটা নিঃশ্বাস নাও। আমরা ইএমএফগুলো এখনই মুখস্থ করে তুমি চোখ বন্ধ করবা, দেখবে যে বলতে পারবা। কীভাবে? ম্যাজিক দাও। ড্রাই সেল পড়েছো কি না? ড্রাই সেল বা শুষ্ক কোষ ইএমএফ কত? আমার সাথে সাথে 1.5। ড্রাই সেল বা শুষ্ক কোষ কত? 1.5। ড্রাই সেল বা শুষ্ক কোষ কত? 1.5 আসবে কিন্তু, ড্রাই সেল বা শুষ্ক কোষ 1.5। লেড অ্যাসিড কার, কি বললাম? লেড অ্যাসিড কার, লেড 1 2, লেড লিখতে 2টা ওয়ার্ড লাগছে, তাহলে লেড মানে 2। এখন কথা আছে যে গাড়িতে যে লেড স্টোরেজ ব্যাটারি ইউজ করা হয় সেখানে ভিতরে টোটাল 6টা সেল থাকে, তাহলে একটা সেল একটা লেড লয় একার ড, লেড মানে 2, তাহলে 2, বাট 6টা ব্যাটারি থাকে, তাহলে 6 দুগুণে কত? 12। তাহলে পরীক্ষার হলে অপশনে 12 থাকতে পারে, 2ও থাকতে পারে, বুঝে লাগাতে হবে, হয় 12 নয় 2। তোমার কারণ কি একটার জন্য 2 থাকে 6টা, 2 কীভাবে মনে করবো? লেড 2, তাহলে 1.5 আর 2 পরে ফেললাম। শুষ্ক ব্যাটারি কত? 1.5,
শুষ্ক ব্যাটারি কত? ব্যা 1.5। এখনই আমার সাথে সাথে পড়া রিভাইজ করো। শুষ্ক ব্যাটারি কত? 1.5। বাট যদি বলে লেড, লেড ব্যা 2, লয়েকার ড লেড 2। এখন দেখো ক্যালকুলেটর ব্যাটারি দুইটা আছে, কয়টা? ব্যা দুইটা। একটা ক্যালকুলেটর ব্যাটারি হলো মার্কারি, আর একটা আছে হলো সিলভার বাটন। ব্যা সিলভারের 6, কি বললাম? সিলভারের 6, আর মার্কারি 1 2 3, মার্কারি লিখতে 3, তাহলে 1.3 1.6, বুঝছি কিনা? তাহলে 1.6 সিলভারের 6, মার্কারি 3টা ওয়াট আছে 1.3। তাহলে আবার রিভাইজ দাও। শুষ্ক কোষ 1.5, লেড ব্যা লেড 2, তাহলে ক্যালকুলেটর মার্কারি 1.3, ব্যা সিলভার 6 মানে 1.6। এরপরে দেখো দুইটা লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারি, হাইড্রোজেন ফুয়েল সেল। ব্যা হাইড্রোজেন 1 নম্বর মৌল না, সব থেকে সহজ। 1 2 3, কি বললাম? 1 2 3, হাইড্রোজেন বললেই 1 2 3। ব্যা কি? 1.23, তাহলে হাইড্রোজেন ফুয়েল সেল 1 2 3। ওকে ফাইন। ব্যা লিথিয়াম আয়ন ব্যাটারি। ব্যা লিথিয়াম আর লিথিয়াম আয়ন দুইটা ধরনের ব্যাটারি আছে, একটা কিন্তু আয়ন আর একটা আয়ন না। তাহলে দেখো তো, ব্যা আয়ন লিখতে 3টা, বাট যদি বলি লিথিয়াম আয়ন তাহলে কিন্তু 7টা ওয়াট। লিথিয়ামে 4টা, আয়নে 3টা, তাহলে 3ও আছে 7ও আছে। তাহলে ব্যাটারি তো দুই ধরনের, একটা লিথিয়াম একটা লিথিয়াম আয়ন। তাহলে 3 আর 7, তাহলে এভাবে মনে রাখতে হবে লিথিয়াম আয়নের 7, তাহলে 3 আর 7 3.7। তাহলে আবার রিভাইজ দাও। ড্রাই সেল 1.5 1.5 ভোল্ট। যদি বলি লেড, লয়েকার ড লেড 2, তাহলে লেড বলে কত থাকবো? 2। আর গাড়িতে কয়টা থাকে? 6টা, তাহলে 6 দুগুণে 12 ভোল্ট, টোটাল 12 ভোল্ট। ক্যালকুলেটর মার্কারি বলে, মার্কারিতে 3টা ওয়াট, তাহলে 1.3। বাট যদি বলে সিলভার, তাহলে সিলভারে 6, তাহলে 1.6। হাইড্রোজেন পৃথিবীর সব থেকে সহজ, 1 2 3 1 2 3, কারণ হাইড্রোজেন শুরু হয়েছে কত দিয়ে? পারমাণবিক সংখ্যা কত? 1, তাহলে 1 2 3 1.23। ওকে ফাইন। বাদ থাকলো লিথিয়াম আয়ন, আয়নে 3টা, লিথিয়াম আয়ন একসাথে হলে আবার 7টা, তাহলে লিথিয়াম আয়ন 3.7। তো মনে থাকবে এই জায়গায় যতগুলো ইএমএফ এর মান আছে সবগুলো মুখস্থ করতে হবে। পরীক্ষা হলে আসলে এখন ইনশাল্লাহ পারবা, মনে চলে আসবে। এই যে লবণ সেতুতে কি থাকবে এসেছে। আচ্ছা, এই কোশ্চেনগুলো আমরা টাইপ ভিত্তিক সলভের সময় বলেছি, তাও তোমাকে একটু গ্রস আইডিয়া দিয়ে যাই। বলেছে হাইড্রোজেন এর সাথে ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়। এখন এরকম বলতে পারে যে একটা দেয়া থাকে, বলা হবে এর সাথে কে ক্যাথোড হিসেবে উপযুক্ত, কে অ্যানোড হিসেবে উপযুক্ত। ব্যাক কীভাবে অ্যান্সার দেবে? ওই যে বলেছি বেসিক কনসেপ্ট, অধিক সক্রিয় ধাতু অ্যানোড। কি বলেছি? অধিক সক্রিয় ধাতু অ্যানোড, কম সক্রিয় ধাতু ক্যাথোড। তাহলে অধিক সক্রিয় অ্যানোড, কম সক্রিয় ক্যাথোড। তাহলে এখানে বলেছে হাইড্রোজেনের সাথে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় কোনটি। তাহলে অধিক সক্রিয় মানে কি? হাইড্রোজেন এখানে অধিক সক্রিয়, তাহলে ক্যাথোড তো কম সক্রিয়, মানে হাইড্রোজেনের চেয়ে তাহলে কম একজন সক্রিয়তাকে খুঁজে বের করতে হবে। তাহলে হাইড্রোজেনের নিচে কাপুরুষ হাজি আজি পেটাবে আমায়, কে কে না ম্যাগাইবার এলো যেন ফিরে সোনা পাবে হাই, মানে হাইড্রোজেন সোনা পাবে হাই। কাপুরুষ হাজি আজি পেটাবে, কাপুরুষ মানে কপার, তাহলে হাইয়ের নিচে কিন্তু কাপুরুষ, তাহলে কাপুরুষ কপার, কম সক্রিয় ক্যাথোড কাপুরুষ। একটু কনসেপচুয়াল না অধ্যায়টা? এবার দেখো তড়িৎদ্বার এবং তড়িৎদ্বার এর প্রকারভেদ, এইটা আবার অনেকে মুখস্থ করে থাকে, এটা কিন্তু মুখস্থ করার জায়গা না। তুমি দেখো তড়িৎদ্বারের প্রকৃতি 5টা ধরন আছে, অ্যাটলিস্ট প্রথম থেকে যারা ক্লাস করতেছে এতটুকু ট্রাস্ট তো এসেছে যে বইটা মোটামুটি কনসাইজ হয়ে গেছে, কিন্তু গুছানো হয়েছে। মুখস্থ মানগুলো এক জায়গায় করার চেষ্টা করেছি, ছন্দ দিয়ে মনে রাখার চেষ্টা করেছি, কনসেপ্টগুলোও ক্লিয়ার করেছি যে কে আগে যাবে কে পরে যাবে, ক্যাথোড নাকি অ্যানোড, বি কম বাম, বিজন বিভব কম হলে বাম তড়িৎ। ওই কনফিডেন্সের জায়গা থেকে আমি তোমাকে বলতেছি, তুমি যদি আগের কনসেপ্ট যদি বুঝে থাকো এই জায়গাটাও তোমার মুখস্থ করতে হবে না। এখনই তোমাকে 3 মিনিট টাইম দাও, এটা পরীক্ষার হলে আসলে তুমি দেখে অ্যান্সার করে দিবা, জাস্ট নামটা দেখে অ্যান্সার করা সম্ভব। খেয়াল করো, অর্ধকোষ সাধারণত কয় ধরনের বলেছে? ভাই 5 ধরনের, 5 টাইপস আছে। এখন ফার্স্টে যেটা ধাতু এবং ধাতু আয়ন, নামগুলো যদি তুমি একটু অ্যানালাইসিস করে পড়ো, নামটা জাস্ট পড়তে পারো, অ্যানালাইসিসও করা লাগবে না, 3 স্টুডেন্টের মতো সিরিয়াল দিয়ে পড়বা। ভাই প্রথমে ধাতু, তারপরে ধাতুর আয়ন। ভাই প্রথমে ধাতু, তারপরে ধাতুর অর্ধপরিমাণ লবণ, বলেই তো দেশে ধাতু ধাতু আয়ন। খেয়াল করো, এরকম এক্সাম্পল দেওয়া থাকবে, বলা থাকবে এটা কোন ধরনের তড়িৎদ্বার। দেখো তো, জিঙ্ক 2+, কপার 2+, তাহলে ধাতু ওই ধাতুর আয়ন না, তাহলে এটা কি হবে? ধাতু এবং ধাতুর আয়ন অর্ধকোষ। বাট এটা খেয়াল করো, তোমার নিচেরটা দেখো, ধাতু এর সামনে একটা লবণ দিছে, এস দিছে, এস মানে কি? সলিড, মানে অদ্রবণীয়। তাহলে এটা কিন্তু ধাতু, সরি এটা হলো ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ। তাহলে এটা হলো ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ। তাহলে এই দুটোর ভিতরে পার্থক্য বুঝতে পেরেছো? একটা হলো ধাতু ধাতুর আয়ন, একটা ধাতু ধাতুর অদ্রবণীয় লবণ। তাহলে পরীক্ষা হলে যদি আসে তুমি দেখেই তো অ্যান্সার দেওয়া উচিত। 3 নাম্বার খেয়াল করো, ধাতুর অ্যামালগাম, এটা তো আরও সহজ, অ্যামালগাম মানে মার্কারি, তাহলে অ্যামালগাম, মার্কারি পাইলেই ধাতুর অ্যামালগাম তড়িৎদ্বার।
এবার দেখো 4 এবং 5 নাম্বার একটু বোঝার বিষয় আছে। 4 নাম্বার, একই ধাতুর দুইটি ভিন্ন আয়নের জারণ বিজারণ। একই ধাতু দুইটি জারণ বিজারণ। এখন এইটা দেখে অনেকে আমার সাথে গ্যাঞ্জাম শুরু করবে, সেটা হলো দেখো Fe2 প্লাস Fe3 প্লাস। এখন অনেকে বলবে একটু আগে যে খুব চাপা মারলেন যে কপার 2 প্লাস, চিনবো কীভাবে? এটা খেয়াল করো যে বলেছে দুইটি ভিন্ন আয়ন, দুইটাই আয়ন হতে হবে। এটা কিন্তু একটা ধাতু একটা আয়ন। কি বললাম? একটা ধাতু একটা আয়ন। কি বললাম? একটা ধাতু একটা আয়ন। বাট এখানে কিন্তু তা না, এখানে দুইটাই আয়ন হতে হবে। এই জন্য বলেছে যে একই ধাতুর দুইটি আয়ন, আর ওটা ধাতু এবং একটা আয়ন। গ্যাস মানে কি? গ্যাস তো তুমি জানো যে হাইড্রোজেন থাকবে। গ্যাস মানে কি? হাইড্রোজেন থাকবে, এবং হাইড্রোজেন তো বাতাসে ঘুরে বেড়ায়, ওকে ধরার জন্য কি নিষ্ক্রিয় প্লাটিনাম আনতে হবে। তাহলে তড়িৎদ্বারগুলো দেখলেই বোঝা যায় প্লাটিনাম দিয়ে হাইড্রোজেন, ক্লোরিন, এই গ্যাসগুলোকে যদি প্লাটিনাম দিয়ে ধরে রাখে তাহলে এটা গ্যাস তড়িৎদ্বার, গ্যাস অর্ধকোষ তড়িৎদ্বার। তাহলে পড়া শেষ। গ্যাস, জারণ বিজারণ, ধাতু অধাতু, ধাতুর লবণ, অ্যামালগাম। পারবে না? সহজ কিন্তু। এরপর আসলে যে তড়িৎ কোষের, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখন কিন্তু কথা আছে, তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ টোটালি কিন্তু আলাদা। একটা থেকে তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি যে যায়, একটা রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি যায়। কার এই কনসেপ্টটা ক্লিয়ার? কে বলতে পারবে যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে যদি যায় তাহলে সেটা কি কোষ, এবং রাসায়নিক শক্তি যদি তড়িৎ শক্তিতে সেটা কি কোষ? তড়িৎ বিশ্লেষ্য কোষ সহজ হিসাব তুমি যদি বুঝতে চাও যে কনসেপ্ট দিয়ে, আমি তোমাকে মুখস্থ করি না, আমি তো ভুলে গেছি। তাহলে এখন কীভাবে বের করবো? তড়িৎ বিশ্লেষ্য মানে তড়িৎ বিশ্লেষণ হবে, প্লাস মাইনাসে ভাগ হয়ে সেখান থেকে তড়িৎ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। কি বললাম? তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ, ঠিক বললাম কিনা? দেখো এই যে এখানে তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটাই হলো চেনার সহজ উপায় আমি বলে দিয়েছি যে একটাই হলো তোমার ব্যাটারির সোর্স থাকবে, আর একটাই থাকবে না। যদি ব্যাটারির সোর্স থাকে তাহলে সেটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, কারণ ব্যাটারি থেকে যে এনার্জিটা যাচ্ছে ওটা হলো বিশ্লিষ্ট করে দিবে। NaCl এর দ্রবণ, উপরে দেখবে একটা ব্যাটারির সাইন দেওয়া আছে। এখানে তো ভোল্টমিটার, ভোল্টমিটার না কিন্তু ব্যাটারি থাকতে হবে। ভোল্টমিটার মানে কি? ভোল্টমিটার মানে হলো এখানে কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, আর আমার ব্যাটারি দেওয়া মানে সে উল্টো বিদ্যুৎ দিচ্ছে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষে অবশ্যই ব্যাটারি থাকবে, কারণ ওই ব্যাটারিকে কাজে লাগিয়ে তোমার এখানে তড়িৎ উৎপন্ন হবে, মানে তড়িৎ না, বিশ্লিষ্ট হবে। ক্যালোমেল তড়িৎ দ্বারা Ag2Cl2 আমরা মনে হয় পাইছি একবার এটা। আর এখানে এক্সাম্পলগুলো লাগবে যে কারা এক প্রকোষ্ঠ, কারা দুই প্রকোষ্ঠ, কারা প্রাইমারি, কারা গৌণ। তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা জাস্ট লিখে রাখো, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। আর তড়িৎ রাসায়নিক কোষে হলো রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি। তাও একটু চেক দিয়ে নিও, তবে এটাই। ভোল্টাইক কোষের এটা অলরেডি পড়ে ফেলেছি। এরপরে আমরা চলে এসেছি যে আমাদের সেই একদম ফার্স্টে যেটা পড়েছিলাম, এটা হলো ড্রাই সেল বা লেন্স সেল। এখন এই ড্রাই সেলের তড়িৎ বিভব আমরা পড়েছিলাম +1.5 ভোল্ট। ক্যাথোড হিসেবে কি কার্বন দণ্ড, অ্যানোড হিসেবে জিঙ্কের চোং, সদন নিবারক হিসেবে MnO2। ওই যে কথাগুলোই এখানে আবার আছে। EMF 1.5 কোথায় ব্যবহার করা হয়, এটা ইউজ করা হয় কোথায়, এটা জানতে হবে। এই দুইটা জায়গা ট্রিপল স্টার দিয়ে ম্যাট একবার পড়ছি, তারপর এটা ম্যাট আসবে। বিগলিত NaCl মানে Na আর Cl, আর কিছু নাই। বাট গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। ব্রাইনের ক্ষেত্রে অ্যানোডে কি, ক্যাথোডে কি, আর সাথে কি, ট্রিপল স্টার। ট্রিপল স্টার মানে আসবে আসবে আসবে, কারণ দেখো হাইড্রোজেন আর ক্লোরিন, অ্যানোডে গেল, ক্যাথোডে গেল, আমরা পড়ছিলাম। বাকি থেকে গেল কে? Na আর OH, দ্রবণে বাকি থেকে গেল না, Na প্লাস আর OH মাইনাস, দুইজন যে বাদ থাকলো ওরা মিলে NaOH তৈরি করে। শুষ্ক কোষে অ্যানোড কি? জিঙ্ক। সোডিয়াম ধাতু নিষ্ক্রিয় কেরোসিনে সংরক্ষণ করা হয়, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের টপিক। এরপর এখানে রিডিং টপিক আছে কিছু। এই দেখো লেড স্টোরেজ বা লিথিয়াম ব্যাটারি। আমি আবার বলতেছি যে এই জায়গাটা অবশ্যই অবশ্যই আমার ওই যে ফার্স্টে যে সুন্দর একটা বক্স ছিল, বক্স থেকে পড়তে হবে। 12 ভোল্ট পড়েছো, লেড স্টোরেজ অভ্যন্তরীণ রোধ, দাগানো লাইনগুলো পড়বে। তবে এখানে যে অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, E0 এর মান কত, অ্যানোডে কি, ক্যাথোডে কি, এখান থেকে বলতে গেলে একটু পাজল হয়ে যাবে যে অ্যানোডে এটা, ক্যাথোডে এটা, এটা EMF, দ্রবণে সালফিউরিক অ্যাসিড এর ঘনত্ব সবই পড়তে হবে। তবে
এই ইনফরমেশনগুলো যদি একটু কষ্ট করে এই ছক থেকে পড়া যায় তাহলে ইজি হবে। এবং হাইড্রোজেন এই যে ঘনত্ব দাগানো লাইনগুলো শুধু পড়ে যাবে, যে হাইড্রোমিটার আছে, গাড়ির হাইড্রোমিটারে সালফ্রিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব 1.21 দেখলে ব্যাটারি ইএমএফ 1.17 এর নিচে বুঝায়, তাই ঘনত্ব যদি 1.21 এর নিচে যায় তাহলে চার্জ দিতে হবে। এটা লেখা ছিল যে 1.1 এর নিচে বা কত নিচে গেলে 1.17, ইএমএফ এর মান 1.17 এর নিচে যদি যায় তাহলে চার্জ দিতে হবে, লেখা ছিল কিন্তু ওই ছকটাতে। ব্যবহার ট্রিপল স্টার পেসমেকার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বলতো লিথিয়াম না লিথিয়াম আয়ন পেসমেকারে কোনটা, লিথিয়াম ব্যাটারি না লিথিয়াম আয়ন ব্যাটারি? আয়ন মানে কি চার্জ দিতে হয়, তাহলে তুমি কি চার্জ দাও একটু পর আনন্দজনের মতো খুলে কিন্তু চার্জ দেওয়া সম্ভব না, তাহলে লিথিয়াম ব্যাটারি কিন্তু হার্টের পেসমেকার ট্রিপল স্টার। এই যে অ্যানোডেকে ক্যাথোডেকে আসবে, এটা ওই বক্স থেকে পড়তে হবে, অ্যানোডেকে ক্যাথোডেকে কোথায় ব্যবহার করা হয়, যে 3.7 ভোল্ট। এরপর লেড স্টোরেজ এবং লিথিয়াম ব্যাটারি যেটা আছে এটা পার্থক্য আছে, এটা নিজ দায়িত্বে একটু পড়ে নিতে হবে। লিথিয়াম আয়ন ব্যাটারি যে অভ্যন্তরীণ রোধগুলো পড়তে হবে, কার রোধ বেশি কার রোধ কম, কে পরিবেশের ক্ষতি করতেছে কে পরিবেশের ক্ষতি করতেছে না, একটু রিডিং পড়তে হবে। পরিবেশ দূষণে ভারী ধাতু কারা আছে এটা আসলে বোঝানো কিছু না, কোনটা হালকা কোনটা বহনযোগ্য, কোনটা হালকা কোনটা পরিবেশ দূষণ করতেছে না, কোনটা রিচার্জেবল নয়, আমরা পড়েই ফেলাম যে লিথিয়াম আয়ন বলে রিচার্জেবল, যদি আয়ন না বলে রিচার্জেবল নয়। তাহলে এই 83 নাম্বার পেজ পর্যন্ত যদি আমি পড়তে চাই তাহলে আমাদের কাজ হবে অবশ্যই এই যে 50% কঠিন পড়া এক পেজে হেডলাইনে যে টপিকটা আছে এটা একটু পড়ে নিতে হবে। ওই ইনফরমেশনগুলোই এখানে দেওয়া আছে, লেড অ্যাসিড, লিথিয়াম আয়ন, অ্যানোড কারা, ক্যাথোড কারা, তোমার তড়িৎ বিশ্লেষ্য কারা, ইএমএফ এর মান কত, এই যে শুষ্ক কোষ যেটা লাস্টে পড়লাম ওটা আবার এখানে আমরা অলরেডি একবার একটু কিন্তু পড়েছি। তাহলে মোটামুটি লাস্টে এখন আয়ন বাদে আর তেমন কিছু কিন্তু পড়ার নেই। 83 পেজে ছিলাম আমরা। দেখো হাইড্রোজেন ফুয়েল সেল বা ফুয়েল সেল এবং প্রকারভেদ, তার ভিতরে একটা হলো হাইড্রোজেন ফুয়েল সেল বা ফুয়েল সেলে আসলে এখানে দেখো সংশ্লেষ গ্যাস, সংশ্লেষের 6 মানে 3 দুগুণে 6, কারণ ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাস সংশ্লেষ গ্যাস দুইটারই সংকেত আসে। অর্থনৈতিক রসায়নে কিন্তু তিনোটার সংকেত আমরা এক জায়গায় করে পড়ি, যে সংশ্লেষ গ্যাস কিন্তু 6 মানে 3 দুগুণে 6 এভাবে মনে রাখি আমরা। এরপরে দেখো যে এই যে সংশ্লেষ গ্যাস 3 দুগুণে 6, সংশ্লেষ গ্যাসের উদাহরণ পড়তে হবে। এবং এই যে ফুয়েল সেল, একটা হলো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, একটা মিথানল অক্সিজেন ফুয়েল সেল, এটা একটা বক্স আছে, এই যে বক্স এই বক্সটা পড়তে হবে। হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, মিথানল অক্সিজেন ফুয়েল সেল কোনটায় বিজারক কোনটা, জারক কোনটা, এবং ব্যবহৃত ইলেকট্রোলাইট এবং এর তাপমাত্রা। শুধুমাত্র এখানে যদি কিছুও পড়তে না চাই, এখানে একটা মেমব্রেন আছে এটুকু পড়ে যেতে হবে, যে ব্যবহৃত ইলেকট্রোলাইট হলো পলিমার মেমব্রেন। আর গ্রাফাইট দণ্ড এটা হলো আমাদের ব্যাটারির যেটা আছে, গ্রাফাইট নির্মিত অ্যানোড এবং ক্যাথোড ইলেকট্রোড, এটা রিডিং করতে হবে। ওই যে পিএম সেল বলা হয়, এটা হলো প্রোটন এক্সচেঞ্জ যে মেমব্রেন সেল ওটা। হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা এবং অসুবিধা, এটা পরিবেশ বান্ধব বা গ্রিনার পদ্ধতি বা পরিবেশ বান্ধব। মোটামুটি শেষ। এবার লাস্টে এই বক্সটা, এটা থেকে আমাদের মেডিকেলে কোশ্চেন আসে, বিগত সালেও কিন্তু এসেছে, তাহলে এই বক্সটা আমরা আবার টেকনিক্যালিতে মুখস্থ করে ফেলতে হবে। ব্যাটারির অংশটা আমরা কিন্তু বেশ কিছু স্কিপ করে গেলাম মাঝখানে, অবশ্যই ব্যাটারির অংশ রিডিং যেগুলো দাগিয়ে দেওয়া আছে ওগুলো তো রিডিং করতে হবে। তুমি অ্যাজামশন করতে পারতেছো যে লালগুলা, ওগুলো সম্পর্কে ডিটেলস কিন্তু আমরা পড়ি না, কারণ লালগুলো যেগুলো মেডিকেলে ভার্সিটি এবং সবুজ রঙ ওগুলো পড়তে হবে। এগুলো পড়ার পর তোমার কাজ হবে যে রিডিং পড়ো, তার আগে একটু বক্সটা পড়ে নেবে, যেটা ব্যাকওয়ার্ড রিভাইজ আমরা বলে থাকি, যে পিছন থেকে রিভাইজ দেওয়া, যে তুমি আগে কোর্সেন পড়লা, কোর্সেন অ্যানালিসিস করে বক্সটা বানানো, তাহলে আগে বক্সটা পড়লা তারপরে বইটা রিডিং পড়লা দাগানো লাইন, তাহলেই হবে, এর বাইরে কিছু পড়া লাগবে না। এবার আসলে কিছু আয়ন আছে, আয়ন বা ইলেকট্রোড, কোন নমুনায় কোন আয়ন আছে এটা আমাদের পরীক্ষা হলে আসে। ফার্স্টে দেখো বাইকার্বনেট আয়ন, আমরা জানি যে আমাদের বডিতে বাফার সিস্টেম আছে, পড়েছি না আমরা চতুর্থতে প ফ ব, 3 ধরনের বাফার আছে না, প্রোটিন বাফার, ফসফেট বাফার আর বাইকার্বনেট বাফার। তাহলে আমাদের রক্তে একটা বাফার সিস্টেমই বাইকার্বনেট, তাহলে বাইকার্বনেট আমাদের কোথায় আছে, রক্তে আছে। পারলাম? তাহলে ইম্পর্টেন্টগুলো আমাদের মুখস্থ করতে হবে কিন্তু। তাহলে বাইকার্বনেট কোথায় আছে, রক্তে আছে। বাইকার্বনেট কোথায় আছে, রক্তে আছে। এবার দেখো ফ্লোরিন, খেয়াল করো, আমি একটা মানুষ আঁকলাম, এইখান থেকে ইস্যু করে দিছে, কোথায় গেছে, মাটিতে।
কেউ বাজে ভাবে নেবা না, মনে রাখতে হবে সব কিছু যে কি মার্ক জরুরি এখন। তাহলে একটা মানুষ কি করেছে, প্রস্রাব করেছে, কোথায় করেছে, মাটিতে করেছে। এখন মাটিতে যখন প্রস্রাব করেছে তখন মাটিতে পানি যখন পড়ে তখন কিন্তু একটু বাবল তৈরি হয়, ফেনা তৈরি হয়, তাহলে এখানে কি বুদবুদ তৈরি হবে না মাটিতে, তার মানে কি গ্যাস তৈরি হবে। কোথায় প্রস্রাব করছে, মাটিতে তো প্রস্রাব করছে। এবার দেখো এখন প্রস্রাব করার কারণ কি, ও এত কেন প্রস্রাব করতেছে, কেউ বলতে পারবা? ও পানি খাইছে তাই। তাহলে পানি খাইলো, প্রস্রাব করলো, মাটিতে পড়লো, গ্যাস তৈরি হলো, বুদবুদ তৈরি হলো। তাহলে এখন তোমার যদি বলে ফ্লোরিন আয়ন, এই যে ফ্লোরিন আয়নের ইতিবৃত্ত পড়লাম, ফ্লোরিন আয়ন যদি তোমার বলে তাহলে ভাই ফ্লোরিন আয়ন একজন মানুষ হিসু করেছে, মাটিতে করেছে, মাটিতে কি গ্যাস তৈরি হয়েছে, পানি খাইলো, প্রস্রাব করলো, মাটিতে পড়লো, গ্যাস তৈরি হলো। তাহলে ফ্লোরাইড আয়ন তুমি কোথায় কোথায় ট্রেস এমন পাবা, পানীয় জল, প্রস্রাব, মাটি এবং শিল্পে আবদ্ধ গ্যাস। ওকে ফাইন। ব্রোমিন, ব্রোমিন বতে হলো বীজ, কি বললাম, ব্রোমিন বতে হলো বীজ, ব্যাস শস্য এবং উদ্ভিদ কোষ, তার মানে বীজের সাথে, বীজ মানে শস্য, মনে রাখবে বীজ থেকে শস্য, উদ্ভিদ কোষ মানে শস্য বা বীজ, তাহলে মনে রাখতে হবে ব্রোমিন বীজ। এবার মনে রাখতে হবে তাহলে বাইকার্বনেট রক্তে, পানিতেও আছে ট্রেস অ্যামাউন্ট, তাহলে বাইকার্বনেট মেইনলি আসলে আসবে কোনটা, রক্তে, তাহলে বাইকার্বনেট কোথায়, ব্যা রক্তে, বাইকার্বনেট রক্তে। ফ্লোরিন, ব্যা পরীক্ষা হলে ভুলে গেছি, কিছু জানি না, কি করবো, কী করবো, পানি খাবো, পানি খেয়ে কী করবো, হিসু করবো, হিসু করে কোথায় পড়বে, মাটিতে পড়বে, মাটিতে কি গ্যাস তৈরি হবে, তাহলে কি পানি, প্রস্রাব, মাটি, আবদ্ধ গ্যাস। ব্যা আয়োডিন, ব্যা দুধে থাকে, MILK, আই দিয়ে মনে রাখবা আয়োডিন, তাহলে আজকে থেকে MI রে এভাবে I মাইনাস লিখবা, LK মিল্ক, তাহলে মিল্ক কি I মাইনাস, তাহলে আয়োডিন বললে মিল্ক বা দুধে। নাইট্রেট জানো যেটা সারে থাকে, মাটিতে থাকবে, মাটি, সার এবং পানীয় জল। পটাশিয়াম, এটা ট্রিপল স্টার, মনে কর কি বললাম, সিরাম, তোমরা কি দেখেছো যে রক্তের যে হলদে একটা অংশ থেকে যায় ওটা সিরাম, তাই না, বা রক্ত রস, তাহলে সিরামের কালার কখনো খেয়াল করেছো কি না, সিরামের কালারটা কিন্তু কিছুটা মদের মতো, হালকা হলুদ, তাহলে সিরাম কিসের মতো, মদের মতো। আর মদ যে একবার খাইছে সে কি বলবে, শিরাম মদ খাইছে, কিরাম মদ, শিরাম মদ, তাহলে শিরাম মদ, কি বললাম, শিরাম মদ। একে এভাবে মনে রাখতো যে শিরাম দেখতে মদের মতো, বা তুমি বললো শিরাম মদ, আজকে থেকে বাসায় যাওয়ার সময় প্রত্যেক ফ্রেন্ডে বলবা যে বন্ধু শিরাম মদ খাইছি, কী খাইছি, শিরাম মদ খাইছি, কী খাইছি, শিরাম মদ খাইছি, তাহলে শিরাম মদ, পটাশিয়াম, শিরাম মদ একসাথে। হাইড্রোজেন কই থাকে, পানিতে থাকে, মাটিতে থাকে, ল্যাবরেটরিতে থাকে। তাহলে আমি যেগুলো গোল করে দিচ্ছি আমি তোমাকে বলে দিচ্ছি যে ভাই সব করতে পারবো না, তাহলে অ্যাটলিস্ট আইডেন্টিফাই করে দিই এইগুলো পড়বা, সেটা হলো ভাই সব যদি পড়তে আপনি নাও পারেন কতটুক পড়বা। দেখো প্রথমে রক্ত, SC এত বড়, প্রথম কথা কালার ভালো না, তারপর আবার লেখা হাইলাইট হচ্ছে মেলা বড় করে। প্রথম কথা হলো রক্ত, তুমি দূর হও, এই কালার, ওই কালারই তো হলো পিঙ্ক কালার, ও না ভায়োলেট কালার। তাহলে রক্ত, বাইকার্বনেট, ফ্লোরিন কোথায়, প্রস্রাব, জল, মাটি, শিল্পে আবদ্ধ গ্যাস। ওকে ফাইন। বীজ, শস্য, উদ্ভিদ। আয়োডিন কোথায়, দুধে। নাইট্রেট, পানি, জল, মাটি, সার। আর পটাশিয়াম বলে সিরাম মদ, মানে সিরাম এবং মদ। আর হাইড্রোজেনটা অতটা ইম্পর্টেন্ট না। তাহলে মোটামুটি যতটুকু বললাম এতটুকু তো মনে রাখতে পারবা। তাহলে আয়ন থেকে কোশ্চেন আসলে ইনশাল্লাহ এই বেসিক থেকে তুমি অ্যান্সার দিতে পারবা। তাহলে মোটামুটি আমাদের কিন্তু অধ্যায়টা শেষ। যে তুমি এখানে ধাতু দেখো, অধ্যায়টা কিন্তু আমরা অনেক সিলেক্টিভভাবে পড়লাম, যে বক্স, তারপরে EMF, তারপরে WT/MIT/EF, কোন সেল কোথায় কাজ করে, তাদের EMF কখন, সিলভার হলে 6, মার্কারি হলে 1.3, লেড হলে 2, গাড়িতে আছে 6টা, তাহলে 6 দুগুণে 12। তারপর আবার অ্যানোডে কে তৈরি হবে, ক্যাথোডে কে তৈরি হবে, এদের এক্সেপশন সহ কিন্তু আমরা সুন্দর করে এক জায়গায় বক্স করেছি, যে অ্যানোডে কে তৈরি হবে, ক্যাথোডে কে তৈরি হবে, কেন এক্সেপশন, এটা 3টা বিষয়ের উপর ডিপেন্ড করলো, সারির উপরে, ঘনমাত্রার উপরে, তোমার দণ্ডের প্রকৃতির উপরে। আর এরপরে আমরা এখানে সবগুলো এক জায়গায় জিস্ট করার চেষ্টা করেছি এখানে। তাহলে মোটামুটি তড়িৎ রসায়ন আশা করা যায় একটা বেসলাইন তোমার দাঁড়িয়ে গিয়েছে। এরপরে তোমরা আমাদের যে অনুশীলনী সলভিং ক্লাস আছে ওটা করবে, তারপরে একদম লাস্টে যে কোর্সেন অ্যানালাইসিস ক্লাস। আমার মনে হয় এইটা এবং অনুশীলনী সলভিং ক্লাসগুলো মোর দ্যান এনাফ কমপ্লিট হয়ে যাবে। আমি তো নিয়েছি, আমি জানি তোমার লাস্ট ক্লাস পর্যন্ত যাওয়াও লাগবে না। তারপরে তুমি করে আমাদের ওয়েবসাইটে ডক্টর তাওহিদ একাডেমির যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে এক্সাম দিবে, এক্সামের মার্কের উপর ডিপেন্ড করে তুমি জাজ করতে পারবে যে তোমার প্রিপারেশনটা কেমন। তাহলে আজকের মতো এই তড়িৎ রসায়নের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।